Assalamu alaikum. Officially, this is our lecture 4. Lecture 4, actually, online class number 4, which means it will cover our lecture 7 and 8. And inshallah, in next class, we will have our first class test. So, আজকে আমরা যতটুকু কমপ্লিট করব এটুকুর উপরে আমি নেক্সট ক্লাসে কিন্তু ক্লাস টেস্টটা নিয়ে থাকবো। ক্লাস টেস্টটা হবে হচ্ছে কি সেকেন্ড স্লটে, মানে ফার্স্ট ফেজটাতে আমি ক্লাস টেস্ট নিব না, হয়তো প্রথম ক্লাসটা আমরা ধরে নিই 3:30 পর্যন্ত, সরি 3:20 পর্যন্ত। 3:20 এর পরে আপনাদের একটা কনভেনিয়েন্ট টাইম দিয়ে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস টেস্টটা নিব। ক্লাস টেস্টটা হবে হচ্ছে গিয়ে আপনারা যেটাতে সুবিধা বোধ করেন আমি সেইভাবে নিব। অর্থাৎ আপনারা যদি বলেন যে গুগল ফর্মে দিবেন তাহলে আমি গুগল ফর্মে এক্সামটা নিব। আর তারা যদি বলেন যে না আপনারা হচ্ছেন গিয়ে লাইক আমি একটা কোশ্চেন আপলোড করে দিব, দেন সেটা হচ্ছে সলভ করে আপনারা হচ্ছেন সাবমিট করবেন, সেভাবে চাইলে আমি ওইভাবেও নিতে পারি। এখন ইটস আপ টু ইউ, আপনারা কিভাবে দিতে চাচ্ছেন। এখানে আপনাদের গুগল ফর্মে হলে জি গুগল ফর্মে হলে কি আপনি এমসিকিউ প্যাটার্ন নেবেন নাকি রিটেন না, প্যাটার্ন? গুগল ফর্মে হলেও আমি হচ্ছে গিয়ে পেয়াতেই নেব, সেমি ব্রড কোশ্চেন দিব কয়েকটা। আচ্ছা আচ্ছা, কনসেপচুয়াল সেমি ব্রড কোশ্চেন এরকম ভাবে দিব। তো এখন এটা আপনাদের ইচ্ছা যে আপনারা আসলে গুগল ফর্মে দিবেন না হচ্ছে গিয়ে ইয়াতে যাবেন। ওপিনিয়নটা দিলে আমার জন্য বেটার হতো। ইহাম, আপনার কি ইচ্ছা? শুনতে পাচ্ছেন? ম্যাম পরে সাবমিট করলে আপনার মানে কতক্ষণ সময় থাকবে, 1-2 ঘন্টা এরকম? আচ্ছা, মানে বিষয়টা হবে এরকম যে আমি সাপোজ একটা কোশ্চেন আপলোড করে দিলাম, এটা টাইম আমি কোশ্চেন ওয়াইজ দিব। লাইক আমি একটা ক্লাস টেস্টের জন্য কতক্ষণই সময় দেব, 40 মিনিটস। তারপরে যদি আমি এটা ফাইল আকারে দিই সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে যেহেতু ফাইল আপলোড করতে হবে সেজন্য আমি সাধারণত 10 মিনিটস টাইম দিই, যে ছবিটা তুলে দেন ওটা ফাইলটা আপলোড করতে উই নিড সাম টাইম। তো এই জন্য আরো হয়তো 10 মিনিটস দেবো, এই টোটাল 50 মিনিটস। তো দেখা যায় যে আমি ওটা মেনশন করে দিই যে ক্লাস এক্সাম টাইমটা কখন এবং এর সাথে হচ্ছে গিয়ে কতক্ষণ আপনি কতক্ষণের মধ্যে এটা সাবমিট। এবং আমি এটাও জানাই রাখি, লেট সাবমিশন একসেপ্ট করি না, একেবারেই লেট সাবমিশন একসেপ্ট করি না, এটা খুব স্ট্রিক্টলি আমি ফলো করি। তো এটা মেনটেন করতে হবে যে কোনোভাবে যাতে সেখানে লেট সাবমিশন আসে। দ্যাটস ইট। আমার মনে হয় ম্যাম ওই কোশ্চেন আপলোড করে দেওয়া ওইটাই একটু কনভেনিয়েন্ট হবে, আমরা যদি লিখতে পারি হাতে। আচ্ছা ঠিক আছে। আর এটা আমার ওপিনিয়ন আর কি। আচ্ছা, অমিতের ওপিনিয়ন কি? অমিত সরকার। জি ম্যাম, তামিদ ভাই যেটা বলছে ওটাই ঠিক আছে। আচ্ছা, যদি আমি মানে আমার কোনো অসুবিধা নেই, আমি গুগল ফর্মে আমি নিতে পারি। আমি হচ্ছে গিয়ে আপনাদের জন্য গুগল ফর্মে নেওয়াটা আমার জন্য আরো বেশি কনভিনিয়েন্ট, বিকজ আপনারা নাম্বার স্টুডেন্ট একটু কম, সো আমার কপি দেখে শেষ করতে সুবিধা হবে গুগল ফর্মে হলে, এটাই। আর এছাড়া আর ওটাতে যে দুইটার মধ্যে যে খুব বেশি তফাৎ আমার জন্য সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আজকে যতটুকু শেষ করবো, যেমন আমি একটা অলরেডি চ্যাপ্টার শেষ করে আসি, টেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, দেন নেচার অ্যান্ড স্কোপ অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, এটা আমার হয়তো 10 to 15 মিনিটস টাইম লাগবে আজকে, ওটা শেষ করে ফেলবো। দেন আমরা ইকোনমিক অপটিমাইজেশনে যাবো, ইটস এ ম্যাথমেটিক্যাল রিলেটেড চ্যাপ্টার। সো ইকোনমিক অপটিমাইজেশনে যতটুকু শেষ করা যায় আজকে, এটার উপরেই আমাদের হচ্ছে ক্লাস টেস্ট থাকবে। সো আমরা চলে যাই। সো আমরা আজকে যে চ্যাপ্টারটা ফলো করছি আমরা আগে এটা একটু দেখি, যেটা হচ্ছে গিয়ে আমরা কোন চ্যাপ্টারে আছে। স্টিল নাও উই আর ইন দ্য চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, কজ আমরা অ্যাকচুয়ালি আপনার ইউ ক্যান কাউন্ট ইট অ্যাজ দ্য চ্যাপ্টার 2 বিকজ আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করেছি। সো নাও উই উইল স্টার্ট উইথ দ্য টপিক দ্যাট ইজ দ্য থিওরি অফ ফার্ম। আমরা থিওরি অফ ফার্ম দেখবো। এখানে আসলে আমরা যেটা হবে যে এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন, আমরা এটা ক্যালকুলেশন করা শিখবো। এবং এখানে দেখবো যে এখান থেকে আমরা আসলে থিওরিটা এরকম যে দ্য ভ্যালু অফ ফার্ম হুইচ মানে একটা ফার্মের ভ্যালু, আমি যদি একটা ফার্মের ভ্যালু বের করতে চাই, ইট মিনস হচ্ছে এটার যে প্রেজেন্ট ভ্যালু গুলা, মানে আমার যে প্রেজেন্ট ভ্যালুটা আছে এটার যে এক্সপেক্টেড ফিউচার ভ্যালু হবে, এগুলো সামটাকে আমি হচ্ছে গিয়ে একটা ফার্মের ভ্যালু হিসেবে ধরে নিই। অর্থাৎ আমি মানে একটা ফার্মের যে মূল্য এটা হবে হচ্ছে গিয়ে যে আমি যে ইনভেস্টমেন্ট করছি বা আমার যে আউটপুট পাচ্ছি এটার ফিউচারে আমি এটা থেকে যে এক্সপেক্টেড প্রফিট পাবো, আমার একটা এক্সপেকটেশন থাকে, এটা সামেশনটাই হচ্ছে গিয়ে আমার এটা সমান হবে। সো এটা নিয়ে জানবো। এরপর আমরা হচ্ছে কনস্ট্যান্ট গুলো পড়েছিলাম, কনস্ট্যান্ট অফ দ্য থিওরি অফ ফার্ম। এটা অলরেডি কনস্ট্যান্ট নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছি।
তো কনস্ট্যান্টটা নিয়ে হয়তো এটার সাথে আমি অ্যাডজাস্টমেন্ট দিয়ে আরেকবার হয়তো এটা নিয়ে কথা বলবো। দেন প্রফিট মেজারমেন্টে আসবো। প্রফিট মেজারমেন্ট ইজ ভেরি ইজি টপিক। মানে আমরা অনেক সময় ভাবি যে বিজনেস প্রফিট আর ইকোনমিক প্রফিট, আমরা যেভাবে ক্যালকুলেশন করি বিজনেস প্রফিট এন্ড ইকোনমিক প্রফিট দে আর সেম থিং, বাট হুইচ ইজ নট ট্রু। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখবো। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ইয়াটা দেখবো যে হোয়াই ফার্ম এক্সিস্ট, মানে ফার্মটা কিভাবে আসলে এক্সিস্ট করে। ইটস বলা যায় যেটা কেস স্টাডিটা সম্পর্কে জেনে দেন আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো এটাই আমরা তাহলে আমাদের স্লাইডে চলে যাই। আমি স্লাইডটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি, সো এটা একটু দেখে নিবেন। ইন দ্যাট কেসেস আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি চলে যাই। তো আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে যে এখন আমরা থিওরি অফ ফার্মের এই বিষয়টাতে কেন আসছি এটাতে একটু যাই। থিওরি অফ ফার্ম উইল হেল্প ইউ টু মেকিং দ্য বেস্ট ডিসিশন। সে ফর এক্সাম্পল আমরা এরপরে যে ইকোনমিক অপটিমাইজেশনের পরে যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই রিলেটেড হবে, এবং এর সাথে আমি আরো একটা টার্ম আপনাদের শিখাবো হুইচ ইজ এলাস্টিসিটি। এটা আমরা আবার ম্যানকিউর বই থেকে পড়ে আসবো। সো ওখানে আমরা দেখবো যে একটা প্রোডাক্টের ডিমান্ড কার্ভ কি প্রাইস এলাস্টিক অর ইনএলাস্টিক, আমরা এটার উপর বেসিস করে কিন্তু আমরা কস্টিং এ যাব, মানে এটার প্রাইসিংটা কেমন হবে, প্রাইসটা আমরা কি দিব সেই হিসেবে কিন্তু আমরা এখান থেকে যাব। সে ফর এক্সাম্পল আমি জানি যে আমি রাইস অর এনি কাইন্ড অফ বেসিক নিড দেয়ার প্রাইস ইনএলাস্টিক, মানে দেয়ার ডিমান্ড কার্ভ ইজ inelastic. Inelastic means it's not flexible with the price, which means whatever the changes in price is, the demand curve will remain same, almost same. However, there will be slightly difference in the demand curve than the previous one. So when I go for any market which belongs to an inelastic demand curve, which means I can set, I have the monopoly power and I can set the price whatever I want to do. এখানে কিন্তু দেখা যায় যে আমার এখান থেকে খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলার কোনো সুযোগ এখানে থাকে না। কিন্তু যদি আমি হচ্ছে গিয়ে এলাস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে যে সে ফর এক্সাম্পল আমি এখন যদি বিস্কিটের কথায় যাই, বিস্কিট কিন্তু highly price, its demand curve is highly elastic, which means আমার এটার ডিমান্ড কার্ভটা কিন্তু প্রাইস সেন্সিবল। সো প্রাইসের যদি একটুখানি পরিবর্তন হয়, প্রাইস যদি স্লাইটলি বেড়ে যায়, আমরা দেখা যাবে যে বিস্কিট কেনা কিন্তু বন্ধ করে দেব। যদি নিজেই একটু চিন্তা করে দেখেন রাইস বা যে কোনো বেসিক নিড লাইক অয়েল হতে পারে, মানে ফুডের ক্ষেত্রে আমি বলছি, বা হচ্ছে গিয়ে অনিয়ন হতে পারে, বা হুইট হতে পারে, বা ভেজিটেবলস হতে পারে, এগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিসে খেতে হয়, এবং এগুলো ছাড়া আমরা হচ্ছে গিয়ে মানে সার্ভাইভ, মানে যে ফুড হ্যাবিট আমাদের যেটা, সেটাতে আমরা সার্ভাইভ করতে পারবো না। এবং মজার ব্যাপার দেখবেন যে আমাদের দেশে যখন প্রাইসটা বাড়ে, অস্বাভাবিক হারে অনেক সময় প্রাইস বেড়ে যায়, আমরা যেটা বলি সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে, দেখবেন যে সিন্ডিকেট করে সেই প্রোডাক্ট গুলোরই প্রাইস বাড়ে যেগুলো ছাড়া আমাদের আসলে ডে টু ডে লাইফ চলে না। যেমন দেখবেন রোজার সময় তেলের দাম বাড়ে, চিনির দাম বাড়ে, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা আমাদের রোজার সময় আমরা ইফতারে যে ধরনের ফুড গুলো কনজিউম করি সেগুলোর দাম বেড়ে যায়, ছোলা বা বেগুনি, হ্যাঁ বেগুনের দামগুলো বেড়ে যায়। এগুলো কেন বাড়ে? বিকজ ওগুলো হচ্ছে গিয়ে আমার প্রাইস ইনএলাস্টিক টাইপের হচ্ছে, ওটাতে ডিমান্ড কার্ভটা হচ্ছে ইনএলাস্টিক। কথা তো বুঝতে পারছি, ইনএলাস্টিক মানে ফ্লেক্সিবল না। তার মানে হচ্ছে গিয়ে আমার প্রাইস যতই পরিবর্তন হোক না কেন, আমার যেহেতু ডিমান্ড কার্ভটা ফ্লেক্সিবল না, মানে এটার কোনো চেঞ্জ আসবে না। তার মানে খুব হাই প্রাইসও আমি কিন্তু এই প্রোডাক্টটা কিনবো। অর্থাৎ আমরা জানি যে হাই প্রাইসে কিন্তু আমরা কম কিনি, কিন্তু না, সেটা হবে না। বিকজ প্রাইস যাই হোক না কেন আপনাকে চাল খেতেই হবে, প্রাইস যাই হোক না কেন আপনার রান্না করতে তেল লাগবেই বা লবণ লাগবেই, বা আপনি মিষ্টি জাতীয় কিছু তৈরি করলে আপনার চিনি লাগবেই। সো দেখবেন যে এই প্রোডাক্ট গুলোরই কিন্তু এর যখন সিন্ডিকেট হয়, আমরা যেগুলা বলি কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে দেয়, সবকিছু ক্ষেত্রে কিন্তু দেখবেন যে এই ধরনের প্রোডাক্ট গুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে আপনার ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে, সেগুলোর প্রাইস বাড়ে। আর যেগুলো হচ্ছে গিয়ে elastic demand curve like biscuit, chocolate, then what can I say, coffee,
এগুলো হচ্ছে অলমোস্ট ইলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করছে। সো এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রাইস সেন্সিবল কিনা আমি কিন্তু এখানে চিন্তা করতে হয়, এবং সেখানে আমরা প্রাইস যদি অনেকখানি বেড়ে যায় এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা কনজাম্পশনে যাই না। সো এইরকম যে আমরা যে কনসেপ্ট গুলো যেগুলো প্রত্যেকটা আমরা জানবো ম্যানেজারিয়াল ইকোনমিক্স, দ্যাট উইল হেল্প ইউ টু মেক দ্য বেস্ট ডিসিশন। সো এটার হিসাবে আমরা প্রথম যে একটা থিওরিতে যেটা, দ্যাট ইজ দ্য থিওরি অফ ফার্ম। সো আপনি অ্যাজ এ প্রোডিউসার, হোয়াট উইল বি ইউর মেইন গোল? আপনি ধরেন একজন প্রোডিউসার, মানে আপনি প্রোডাকশনে যাচ্ছেন বা আপনার নিজের একটা ফার্ম আছে। সো আমি শাহাদাত হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার নিজস্ব যদি একটা বিজনেস থাকে সেই ক্ষেত্রে আপনার মেইন গোলটা কি হবে এই বিজনেসটার ক্ষেত্রে? জি ম্যাডাম। জি, আপনার একটা নিজের বিজনেস আছে ধরে নিলাম, এখন সেই বিজনেসটা চালাতে গিয়ে আপনার প্রধান টার্গেটটা কি বা মেইন গোলটা কি? মেইন গোলটা ম্যাডাম বিজনেসটা বৃদ্ধি করা আর কি ম্যাডাম, বিজনেসটা বা বৃদ্ধি করা। কনজিউমারে আকৃষ্ট করা। আচ্ছা, তাহমিদ আপনার কি মনে হয় আপনার যদি নিজের একটা বিজনেস থাকে সেখানে আপনার মেইন গোলটা কি হবে? টোটাল অ্যাসেটের ভ্যালুটা বাড়ানো, মানে টোটাল বিজনেস ভ্যালুটা বাড়ানো। আচ্ছা, দুজনই কিন্তু কাইন্ড অফ সেম কথাই বলেছেন যে বিজনেসটাকে বড় করা, which means কি maximize the wealth, or how can you maximize your wealth? Obviously through the profit, increase in the profit range. So basically the theory of firm is exercised with this goal. এই যে আপনার যে গোল যেটা বলেন সেটাই, that is to maximize the wealth through the increase in the profit range. So theory of farm এ আমরা যেটা দেখবো যে কিভাবে আমরা আমাদের এই যে অ্যাসেটটা, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্টটা আমরা যেটা করছি এটার কিভাবে আমি এটার ভ্যালুটাকে, প্রেজেন্ট ভ্যালুটাকে আমি ফিউচারে ইনক্রিজ করতে পারবো, সেটাই হচ্ছে গিয়ে থিওরি অফ ফার্ম। সো ফর দ্যাট পারপাস দেয়ার ইজ এ ইকুয়েশন হুইচ ইজ, আচ্ছা আমার স্লাইডের কালারটা ব্ল্যাক হওয়ার কারণে আই নো, এন্ড রাইট আপটাও আমি হচ্ছে ব্ল্যাক কে করেছি, এই কারণে একটু দেখতে অসুবিধা হয়, যেন আমি আমার স্পটলাইটটা নিয়ে আসলাম। সো অ্যাকর্ডিং টু থিওরি অফ ফার্ম, প্রেজেন্ট ভ্যালু অফ এ ফার্ম, যে কোনো একটা ফার্মের প্রেজেন্ট ভ্যালুটা যেটা হবে, ইট উইল বি ইকুয়াল দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট ফ্রম দ্য ফার্ম, where this pi means profit and r means the rate of interest or the rate of return. সো আমি এখানে কি আমি বলছিলাম কি যে একটা ফার্মের যে প্রেজেন্ট ভ্যালু আছে এটা হবে হচ্ছে গিয়ে এটা হবে হচ্ছে গিয়ে আমি এই ফার্ম থেকে যে ফিউচারে যে প্রফিটটা এক্সপেক্ট করি সেটা সামেশনের সমান। So which means PV is equal to this one, that is pi 1 divided by 1 plus r to the power 1 plus pi 2. That means আমি ধরলাম যে ফার্স্ট ইয়ারে আমার হচ্ছে গিয়ে প্রফিট ছিল pi 1, সো প্রফিট ছিল পাই, সো সেখান থেকে ইয়ার মেনশন করার জন্য আমি 1 নিলাম, সো পাই 1 প্লাস 1 প্লাস আর, আর হচ্ছে গিয়ে আমার এখানে রেট অফ রিটার্ন, এন্ড দিস 1 মিন্স দ্য নাম্বার অফ ইয়ার। দেন ইন দ্য সেকেন্ড ইয়ার, then pi 2 divided by 1 plus r to the whole to the power 2. সো এখানেও এটাকে ইয়ার মেনশন করছে। এইভাবে যদি আমি থার্ড ইয়ারে যদি যেতাম তাহলে সেটা হতো pi 3 divided by 1 plus r to the power 3। এভাবে আমি nth ইয়ার পর্যন্ত যেতে পারি, which means আমি যখনই একটা ফার্মের প্রেজেন্ট ভ্যালু বের করতে যাব, that will be the summation of the all expected future profit. সো এখন কথা হচ্ছে গিয়ে এই ফিউচার, কি বলেছেন? হ্যাঁ আমি এখানে আসছিলাম। সো পাইটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করব? পাই মিন্স অ্যাকচুয়ালি দ্য প্রফিট, আমরা এটাকে ক্যালকুলেশন করি হচ্ছে গিয়ে যে টিআর মাইনাস টিসি, দ্যাট মিন্স প্রফিট মিন্স টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে যদি আমি টোটাল কস্টটাকে মাইনাস করি তাহলে হচ্ছে গিয়ে আমি প্রফিটটা পেয়ে যাব। আমি এটাকে খুব ইজি ভাবে বলি, ধরেন আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেটা হচ্ছে আপনার ফার্মের টোটাল কস্ট, আর টোটাল রেভিনিউ যে আমি একটু লিখে দেখাই, টোটাল রেভিনিউটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে আর্নিংটা আমার হচ্ছে একটা ফার্মে, আমি যখন প্রোডাকশনে যাচ্ছি এখান থেকে সেই যে আর্নিংটা হচ্ছে সেটাই হচ্ছে আমার টোটাল রেভিনিউ, হুইচ মিন্স টোটাল সেলস। সো টোটাল সেলসটা আমরা কোথা থেকে পেতে পারি? অবশ্যই প্রাইসকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, মানে ধরেন আমি 10টা প্রোডাক্ট সেল করলাম, দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমার টোটাল সেল কত হলো? 10 গুণ 20
ঠিক কিনা? প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি টোটাল সেলটা পাবো না? তো এখানে হচ্ছে গিয়ে আমরা যখনই প্রফিটটা ক্যালকুলেশন করতে যাব সেক্ষেত্রে টোটাল রেভিনিউটা ইম্পর্টেন্ট। টোটাল রেভিনিউ উইল বি ইকুয়াল প্রাইস টাইমস কোয়ান্টিটি। প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি প্রফিটটা পেয়ে যাব। আচ্ছা, পাই লেখার জন্য আমার এখানে কোনো সিম্বল নাই, আমি পাইটা লিখছি না। তাহলে আমরা যখন আমি জাস্ট প্রফিট লিখে তাহলে এটা বুঝাই। পাই, এই যে এখানে যে পাই সাইনটা দিচ্ছি এটার মিনস হচ্ছে প্রফিট। সো তাহলে প্রফিট যখন আমি ক্যালকুলেশন করব, there will be a very easy formula for me, that is total revenue minus total cost। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রফিটটা পাবো। এবং প্রফিটটা ক্যালকুলেশন আমার কখন কাজে আমি যখন এক্সপেক্টেড ফিউচার প্রফিট গুলো ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে প্রত্যেক বছরে যখন আমি প্রফিট টোটাল প্রফিট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেক বছর টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্টটা মাইনাস করি তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে কিন্তু প্রফিট পেয়ে যাব। তাহলে থিওরি অফ ফার্মে কি বলছে? আবার আসি, থিওরি অফ ফার্মে বলছে থিওরি অফ ফার্ম মেইনলি ফোকাস অন দ্য মেইন গোল in our business, which is the maximize the wealth of the firm, and through increasing in the profit. সো সেই কারণে হচ্ছে গিয়ে তখন আমাদের এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন এখানে আসছে। সো এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশনে আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে এরকম যে প্রেজেন্ট ভ্যালু অফ এ ফার্ম ইজ ইকুয়াল দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিটস। যে ডিফারেন্ট ইয়ারে আমরা যে এক্সপেক্টেড ফিউচার প্রফিট আমরা পাবো সেটা সামেশনের সমান হবে। সো ইফ উই ওয়ান্ট টু কনস্ট্রাক্ট ইট ইন এ ইকুয়েশন ফর্ম, then the formula will be look like this, that is present value PV is equal to pi 1। এখানে হচ্ছে আমরা nth ইয়ার পর্যন্ত যাচ্ছি, ধরে নিচ্ছি যে আমার এখানে nth ইয়ার পর্যন্ত আছে। সো সে ফর এক্সাম্পল এখানে যদি আমার থার্ড ইয়ার থাকতো, আমি এইটুকুর অংশের পর আমি লিখছি, তাহলে সেক্ষেত্রে আমি আবার একইভাবে লিখতাম যে ওহো পাই লেখার তো সুযোগ নেই। আচ্ছা, আমি এটা হ্যান্ড রিটেন দিয়ে লিখি। তো সেক্ষেত্রে যেটা হতো যে পাই ডিভাইড পাই, এখানে আমার আসতো হচ্ছে গিয়ে পাই, যেহেতু থার্ড ইয়ার 3 নাম্বার ইয়ারের কথা বলছি, এখানে আমার পাই 3 চলে আসতো। দেন পাই 3 ডিভাইডেড বাই আমরা হচ্ছে গিয়ে দেন আমার ইকুয়েশনে যেটা আছে যে 1 প্লাস আর আমি এটা হচ্ছে দুইটা মিলিয়ে লিখছি এই জন্য এরকম দেখাচ্ছে 1 প্লাস আর দেন ব্র্যাকেট ক্লোজ করে দিতাম টু দি পাওয়ার 1 প্লাস আর দেন টু দি পাওয়ার 3, এভাবে করে কিন্তু আসতো। সো এইভাবে আমি যতগুলো বছরে যাব, যদি আমি 4th ইয়ারে যেতাম দেন পাই টু দি পাওয়ার 4 দেন 1 প্লাস আর টু দি পাওয়ার 4, এভাবে আমরা যেতে থাকতাম। সো আমি যখনই প্রফিট ম্যাক্সিমাইজেশনে যাই না কেন আমার ফর্মুলাটা এরকম হবে যে যতগুলো বছর থাকবে সেই বছরের সংখ্যা, সেই বছরে যতগুলো এক্সপেক্টেড ফিউচার প্রফিট হবে সেটা সাম করলে আমি হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। এখন আসি হচ্ছে গিয়ে এক্সপেক্টেড ফিউচার প্রফিটের জন্য ফর্মুলাটা কি, সেটাই হচ্ছে গিয়ে ফর্মুলাটা এটা একটা কমন ফ্রেম আছে which is pi divided by 1 plus পাই এন টু পাই টি, যেটাকে বলি এন তো বললে আসলে ইয়ার নাম্বার অফ ইয়ার বোঝায়, টাইম ফ্রেমটা বোঝানোর জন্য এটার হচ্ছে গিয়ে ফর্মুলাটা এরকম থাকে নরমালি যে পাই টি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি, where pi is the profit and r means the rate of return or rate of interest। আপনাকে এটা বলে দেওয়া থাকবে কত পার্সেন্ট এটা হবে। সো এখন যেহেতু এখানে আমরা nth ইয়ার নিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেল ম্যাথে আমরা এই ইকুয়েশনটা শিখাতাম when there is nth number of years, অনেকগুলো ইয়ার থাকবে তখন আমরা সেটাকে সামেশন নিতে পারবো। সো আমরা এখানে তখন সামেশন সাইন নিয়ে আসলাম, এই যে এই ই একটা ক্যাপিটাল ই, এটাকে একটু বড় করে লেখা, এই সিম্বলটাকে এটা গ্রিক লেটার যেটাকে আমরা সামেশন বলি। সামেশনটা বলতে বোঝায় হচ্ছে কি যতগুলো ফর্মুলা আছে সেগুলাকে সাম করা এবং সেটাকে একটা কমন ফ্রেমে নিয়ে আসা। সো সামেশন উপরে আমরা দেখতে পেলাম n, দ্যাট মিন্স নাম্বার অফ ইয়ার, এন্ড সবচেয়ে স্মলেস্ট ভ্যালু যেটা হতে পারে t, সেটা হচ্ছে গিয়ে 1, সেটা দেখিয়ে দিল t টেন্ডস টু 1। যদি 0 হতো তাহলে t টেন্ডস টু 0 দিত, কিন্তু 0 ইয়ার বলে তো কিছু থাকে না, মানে শূন্য সময় বলে তো কিছু হয় না, সময় কখনো শূন্য হয় না। সো এখানে t টেন্ডস টু আমরা 1 পেলাম। দেন আমার ফর্মুলাটাকে আমি যখন একটা ফরমেশনে দেখানোর চেষ্টা করলাম, ফরমেশনটা এরকম হয়ে গেল যে পাই টি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি। আমি কি একটু বুঝাতে পারছি?
জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা আবার আসি, তাহলে আরেকবার রিপিট করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রেজেন্ট ভ্যালুটাকে আমি যেটাকে বলছি যে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমি যখন থিওরি অফ ফার্মে যাচ্ছি আমার তখন এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশনটা বের করতে হয়। সো এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে এরকম যে দ্য প্রেজেন্ট ভ্যালু উইল বি ইকুয়াল দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট। আমার ডিফারেন্ট যতগুলো ইয়ার থাকুক না কেন সেই ইয়ার গুলোতে যে এক্সপেক্টেড ফিউচার প্রফিট হবে সেটা সমান হবে। So to find out the expected future profit, there is a common equation which is pi t divided by 1 plus r to the power t. সো সেটাকে যখন আমি এটাকে হচ্ছে কি ভেঙে আমি ধরে নিলাম যে আমাকে এখানে nth ইয়ার পর্যন্ত আছে, তখন আমি এটা লেখার জন্য যে pi 1 divided by 1 plus r to the power 1, then second year এর জন্য pi 2 divided by 1 plus r to the power 2, then third year যদি থাকতো তাহলে সেখানে আমি pi 3 divided by 1 plus r to the power 3, fourth year থাকলে pi 4 divided by 1 plus 4 1 plus r to the power 4, এভাবে আমি nth year পর্যন্ত দিতে পারতাম, which is pi n divided by 1 plus r to the power n, এইটুকু পর্যন্ত যেতে পারতাম। So if I want to get it in a singular form, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এটা হচ্ছে কি একটা কমন একটা ইকুয়েশনে আসে, সেটাকে আমরা হচ্ছে পাই টি ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার t এভাবে আনছি, এবং এখানে আমি একটা সামেশন সাইন ইউজ করছি কজ হচ্ছে এটা আমরা হচ্ছে গিয়ে ভুলে গেলাম এটা কি স্ট্যাটিস্টিক্সে করতাম। স্ট্যাটিস্টিক্সেই হচ্ছে স্ট্যাটিস্টিক্সে বাংলায় কি পরিসংখ্যান না? জি ম্যাম, হ্যাঁ জি ম্যাম। মনে আছে যে থাকতো ম্যাম। হ্যাঁ জেনারেল ম্যাথের একদম শেষের দিকে কয়েকটা চ্যাপ্টার থাকতো যেখানে পরিসংখ্যানে কিছু ম্যাথস থাকতো। তো ফাইনালি ওখানে যখন আমরা সামেশন বের করতাম এরকম কিন্তু আমাদের একটা ফর্মুলা চলে আসতো, এই যেটাই আমি বললাম। তো ওখানে কিন্তু এটাই দেখাতো যে যখন একই ধরনের অনেকগুলো ইকুয়েশন রিপিটেড হয় তখন আমরা সেখানে সামেশন সাইনটা নিয়ে আসি এবং সেটাকে একটা কমন ফর্মে ইকুয়েশনটাকে বসে। তো সেখানে আমি কমন ফর্মটা কি দেখতে পাচ্ছি, পাই ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার সামথিং। তো সেটাই আমরা এখানে কমন ফ্রেমে নিয়ে আসলাম। সো এখানে টাইমটা বোঝানোর জন্য আমরা t নিয়ে আসলাম। So when we want a common frame of this expected value maximization, the formula will be look like pi t divided by 1 plus r to the power t, and here the upper value এই সামেশন সাইনের উপরের যে অংশটা থাকে সেখানে আপার ভ্যালু দেখায় এন্ড নিচে হচ্ছে কি লোয়ার ভ্যালু। তো সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু তো মানে আপার ভ্যালু এখানে n নাম্বার অফ ইয়ার হতে পারে, এইজন্য n দেওয়া। আর এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা যেটা হবে which will be equal t tends to 1, অর্থাৎ এক বছর থেকে আমরা এখানে ক্যালকুলেশন করতে 0 ইয়ার থেকে এখানে ক্যালকুলেশন করা সম্ভব না। And one more thing, how to calculate the profit? To calculate the profit, the formula is total revenue minus total cost, TR minus TC. To calculate the total revenue, আমরা যেটা করব প্রাইস কে কোয়ান্টিটি তে মাল্টিপ্লাই করলে টোটাল রেভিনিউ পাবো, টোটাল কস্টটা পাবো হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কে সাম করলে। এটা আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা ইকোনমিক অপটিমাইজেশন, ওখানে হচ্ছে কি এটা শিখবো যে কিভাবে টোটাল রেভিনিউ টোটাল কস্ট বের করে। তো এরপর আমরা একটা ম্যাথস করব এখন, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি ইজি হবে যে কিভাবে আসলে বের করা যায়। তো এখানে কি বলছে দেখেন, at a discount rate of 10%, the value of a firm that generates $100 of profit for each of 2 years and sold 800 taka at the end of the year, at the end of the second year. What is the present value of this firm? So এখানে আমাকে ডিসকাউন্ট রেট যেটা বলছে, this is my রেট অফ রিটার্ন, অর আমার যেটাকে বলছি যে আমাদের যে প্রফিটটা আমরা যেটা গেইন করছি সেটাই হচ্ছে গিয়ে এখানে আমার সেই 10% কথাটা। সো আর বলতে আমরা সেই রেট অফ রিটার্ন বা যেটা বলছিলাম যে ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট একই কথা, সেটা দেওয়া আছে। দেন বলেছে দ্য ভ্যালু অফ এ ফার্ম দ্যাট জেনারেটস $100 অফ প্রফিট, মানে 2 বছরের জন্য সে প্রতি বছরই $100 করে প্রফিট করে, এবং সেকেন্ড ইয়ার যেটা সেটা হচ্ছে সেলের কথা বলেছে। তো আমার তো এখানে টোটাল রেভিনিউ দেওয়া নাই, দ্যাট মিনস টিআরটা দেওয়া নাই, কিন্তু টিসি দেওয়া আছে। আবার ওই দিক থেকে হচ্ছে 2 বছরের প্রফিটই বলে দিয়েছে। তাহলে তো আমি আমার ফর্মুলা যেটা বলে যে ইফ আই নো দা আমার ফর্মুলা যেটা বলে if I know the value of pi and r and the number of years, easily we can calculate the present value, is it? আমার কি কস্টের দরকার আছে? কষ্ট তো দরকার নেই, কারণ আমি পাই এর ভ্যালুও জানি, আর এর ভ্যালুও জানি, এন্ড দ্য নাম্বার অফ ইয়ার সেটাও জানি। তো তাহলে আমরা এই ম্যাথসটা খুব ইজিলি করতে পারবো। তাহলে আসেন করে ফেলি, করি তাহলে হচ্ছে কি ইজি হবে আমাদের জন্য। তো আমি একটু টাইম দিচ্ছি, আমি 1 মিনিটের মতো টাইম দেবো, প্লিজ কোশ্চেনটা একটু রাইট আপ লিখে নেন। সময় দিচ্ছি, কোশ্চেনটা লিখি, তারপরে হচ্ছে আমরা ম্যাথসটা করবো, আমিও করবো আপনারাও করবেন আমার সাথে।
আপনি খেয়ে নেন, আমি ক্লাস শেষে এসে খাবো। ওকে, সো আই হোপ আপনারা কোশ্চেনটা লিখে নিয়েছেন। Yes, সো ma'am. আমরা হচ্ছে গিয়ে সলভে যাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের কি কি দেওয়া আছে সেটাতে চলে যাই। So here we again আমরা যদি দেখি আমার এখানে হচ্ছে ফার্স্ট নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে, সো আমি সেটা বসাচ্ছি। নাম্বার অফ ইয়ার্স সেটাতে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি আমার এখানে 2 বছরের কথা বলেছে, বিকজ বলেছে যে 2 বছরে প্রফিট হচ্ছে গিয়ে $100 করে হচ্ছে। আর কোশ্চেনটা যদি নোটিস করেন, and each year the amount of profit is $100 and end of second year the total cost become $800। So এরকম হচ্ছিল। তাহলে আমি এখানে যেহেতু বলাই আছে নাম্বার অফ ইয়ার 2, আমি 2 ইয়ার্স নিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে প্রফিটের কথা যেটা বলা, প্রফিট যেহেতু মেনশন করেছে, যদি মেনশন করা না থাকতো তখন আমাকে এটা ক্যালকুলেট করে নিতে হতো। সো প্রফিটের সিম্বলটা দিতে হবে, যে একই সমস্যা, আমার এখানে সিম্বলটা দেওয়ার মতো আমার স্পেস নেই, আমি এটা পরে ড্র করে দিব। সো প্রফিট যদি আমি একটু আসি, এখানে প্রফিট $100 দেওয়া আছে বলে আমি $100 ডিরেক্টলি বসিয়ে দিব। যদি $100 না হতো সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, সেটা হচ্ছে টিআর মাইনাস টিসি। আমি কিন্তু ফর্মুলাটা ইউজ করে করতাম, যেহেতু আমার এখানে ফর্মুলা প্রয়োজন হচ্ছে না, বিকজ আমার এখানে অলরেডি প্রফিট মেনশন করা আছে। কিন্তু আমি একটু বলে নিই, এখানে কিন্তু টোটাল কস্ট অলরেডি দেওয়া আছে। কোনো কারণে যদি ধরেন টোটাল রেভিনিউ বলে দিত, বললো যে ফর ফার্স্ট ইয়ার দ্য রেভিনিউ ইজ $100 and the second year the total revenue is $200, তখন কিন্তু স্পেসিফিক ভাবে আমাকে আবার ইচ ইয়ারের জন্য রেভিনিউটা বের করে নিতে। আমি এখন এই ম্যাথটা করার পরে এরকম আরেকটা ম্যাথ আপনাদের দিব, যেখানে আমি ডিফারেন্ট ইয়ারে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট বলে দিব, দেন আমি প্রেজেন্ট ভ্যালুটা জানতে যাবো। এটাই বললাম। সো যদি দেওয়া থাকতো তখন সাপোজ দেন $100 ফার্স্ট ইয়ারের জন্য বলছে টোটাল রেভিনিউ, ওটার জন্য আমার প্রফিট বের করে নিতে হতো, কস্ট হয়তো ওখানে $50। সেখান থেকে আমি একটা যেমন প্রফিট বের করে নিতাম, আবার সেকেন্ড ইয়ারের জন্য যেভাবে টোটাল রেভিনিউ বলা থাকতো এন্ড টোটাল কস্ট বলা থাকতো, সেখান থেকে কিন্তু আবার সেকেন্ড ইয়ারের জন্য প্রফিটটা আমরা বের করে নিতাম। তো এখানে যেহেতু মেনশন করে নাই, আমি আমার মতো ডিরেক্টলি ওখানে এনারা যেহেতু প্রত্যেক বছরের জন্য প্রফিট $100 করে মেনশন করেছে, আমি সেটা লিখে নিলাম। আচ্ছা, আর কি দেওয়া আছে? ডিসকাউন্ট রেট, যেটা ডিসকাউন্ট রেট, এটা স্মল আর দিয়ে ওনারা দেখিয়েছেন। এখানে একটা জিনিস মনে রাখতে, 10% দেওয়া ছিল। এটা হচ্ছে গিয়ে এটা কমন, আপনারা যদি ফাইন্যান্স মেজরে জানেন এটা তো আপনাদের তখন ইন্টারেস্ট রেটে ম্যাথ করতেই হবে। সো ওখানে দেখবেন যে যখনই আমার ইন্টারেস্ট রেট মানে এনি কাইন্ড অফ রেট চলে আসে, এটা নিয়ে যখন আমরা ম্যাথস করতে যাই, উই হ্যাভ টু কনভার্ট ইট অন ডেসিমাল ফর্ম, অর্থাৎ এটাকে আমাদের কিন্তু দশমিকে নিয়ে যেতে হয়। সো আমরা এটাকে ডেসিমালে নিয়ে যাব। ডেসিমালে নেওয়ার জন্য পার্সেন্টেজ থাকলে এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হয়, সেটাকে আমরা ডেসিমালে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে 0.10। সো এখন আমাকে এখানে বলেছে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু। ওই যে ফার্মটা ছিল সেই ফার্মটার প্রেজেন্ট ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। সো উই ডোন্ট নো দা হোয়াটস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস ফার্ম। এটাই হচ্ছে আমার এখন এখানে মেইন হেডেক। সো আমার ফর্মুলা ওয়াইজ, আমার যেহেতু এখানে ফর্মুলাটা লিখতে অসুবিধা, আমি বারবার বলছি যে আমার ল্যাপটপে কিছু তো হলো হচ্ছে এখানে ইয়া আছে। সো আমি প্রেজেন্ট ভ্যালুটা মানে ফর্মুলাটা লিখছি না, যেহেতু আমার লেখাটা অসুবিধা। সো ফর্মুলাটা আপনারা আপনাদের মতো লিখে নেবেন। আমি বোঝানোর জন্য আরেকবার একটু ইকুয়েশনে যাচ্ছি যাতে দেখে বুঝতে পারেন, অর্থাৎ আমরা স্লাইডে যাচ্ছি। সো এখানে কিন্তু যেহেতু নাম্বার অফ ইয়ার 2 ছিল, সো এই প্রথম দুটো আর ফর্মুলা কিন্তু কি দেখাই, আমি যখন ফর্মুলাতে যাব তখন কিন্তু আমার এতটুকু ফর্মুলাটা হবে এরকম, যে পিভি ইজ ইকুয়াল টু pi1 প্লাস 1 প্লাস r টু দি পাওয়ার 1 প্লাস pi2 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 2। যেহেতু দুইটা বছরের কথা মেনশন করা আছে, যদি 3 ইয়ার্স থাকতো তাহলে pi3 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 3, আমরা এতটুকু অংশ পর্যন্ত যেতাম। তো যতটুকু অংশ মেনশন করা থাকবে ততটুকু অংশ কিন্তু আমাদের যেতে হবে। ওকে, সো এবার আমাদের ম্যাথসে চলে যাই যেখানে আমরা কাজ করছিলাম। তো তাহলে এখানে আমরা ফর্মুলা তো আমরা জানি যে আমরা ফর্মুলা ওয়াইজ হচ্ছে কি ফার্স্ট দুইটা ইকুয়েশন নিয়ে আসবো ফর্মুলাতে।
তো আমি যেহেতু এখানে লিখতে পারছি না, আমার লেখাতে অসুবিধা, তো আমি জাস্ট হচ্ছে গিয়ে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে ফর দ্য ফার্স্ট ইয়ার 100 ডিভাইডেড বাই 1 প্লাস আর, which means 1 প্লাস আর এর ভ্যালু এখানে হচ্ছে 0.10, সরি 10, প্লাস সেকেন্ড ইয়ারের জন্য আমার কি হবে, যে কিভাবে 100 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2, এরকম, যেহেতু সরি টু দি পাওয়ার এখানে হবে হচ্ছে 2। এভাবে যদি 3 ইয়ার্স থাকতো তাহলে আমরা সেই 3 ইয়ার্স এর জন্য যেটা হতো সেখানে দিতাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমাকে একটু বলেন এখানে অ্যান্সার কত আসে। কেউ কি ম্যাথসটা করছেন? কেউ কথা বলে না, আমি কিছুই বুঝতে জি পারছি না। ম্যাম করছি, আচ্ছা, ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনটা করে আমাকে অ্যান্সারটা বলেন। ম্যাম 173.54। আচ্ছা, এখানে ভ্যালু আসছে কত, 173.54। 73.54। সো তাহলে যে আমার ফার্মটার কথা বলছে, যে ফার্মটা $100 করে প্রফিট করছে পার ইয়ারে 2 বছর ধরে, তো সেই ফার্মটার যদি আমরা এখন প্রেজেন্ট ভ্যালু চিন্তা করি, বর্তমানে সেটার কি ভ্যালু, তাহলে কিন্তু সেটা আমরা পাবো হচ্ছে কি 173.54। তো আই হোপ আপনারা বুঝেছেন যে কিভাবে আমরা তাহলে একটা ফার্মে যখন আমরা প্রফিট, সরি প্রেজেন্ট ভ্যালু, যে ফার্মটা দিয়ে আসলে ফিউচারে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুটা ফাইন্ড আউট করার প্রয়োজন হয়, তখন আমরা ইজিলি এই ফর্মুলাতে গেলে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো। এখন আমি আরেকটা ম্যাথস দিব, এটা আপনাদের এখন সলভ করতে হবে, ইউ উইল গেট। আচ্ছা, আপনাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়ে দিই, যেহেতু হচ্ছে গিয়ে সময় আছে। তো আমি হচ্ছে গিয়ে এখন একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব। আপনাদের মনে হয় বলেছিলাম যে আপনাদের 10 মার্কস আছে হচ্ছে গিয়ে আপনাদের ইয়ার জন্য, এটাকে বলে হচ্ছে গিয়ে গ্রুপ অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য। তো আমি এটা সাধারণত ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিই, কিছু সময় একটা গ্রুপ ওয়ার্কের মতো দিয়ে দিই 5-10 মিনিটের জন্য, সেটা আপনারা নিজেরা সলভ করে নিয়ে আসেন। তো আমি এখন 2টা ব্রেকআউট রুম ক্রিয়েট করব, সেখানে আপনারা নিজেরা মিলে এই ম্যাথসটা সলভ করবেন, এবং দেন 5 মিনিটস পর ব্রেকআউট রুমটা ক্লোজ হয়ে যাবে, দেন আমরা হচ্ছে গিয়ে সলিউশনটা দেখব। এবং পরবর্তীতে আপনার এই ম্যাথস, আপনারা যে কাজটা করেছেন এটা সাবমিশনের জন্য একটা প্লেস থাকবে যেখানে আপনাকে এটা সাবমিট করতে হবে। আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার ওপেন করে দিব ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস নামে। ওখানে হচ্ছে গিয়ে আপনারা এই অ্যানসারটা হচ্ছে, মানে আপনি যে ম্যাথসটা করেছেন ম্যাথসের ছবি তুলবেন, ছবি তুলে ওটা হচ্ছে গিয়ে ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন, ওই ফোল্ডারে আপলোড করে, তাতেই হবে। এবং এরকম আমি আরো 2-3টা ব্রেকআউট রুম দিব, বিকজ আমার প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ম্যাথস থাকে, ওটার উপর বেসিসে আপনাকে গ্রুপ অ্যাক্টিভিটিস এর 10 মার্কসটা আমি দিব। সো কোশ্চেনটা দেখেন at the rate of 17%, at the rate of return, at the rate of return 17%, 17%, at the rate of return 17%, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। কোশ্চেনটা লিখতে হবে, কোশ্চেনটা লিখবেন, এবং ওই যে ব্রেকআউট রুমে আমি এরপরে পাঠিয়ে দিব, সেই প্রত্যেকটা ব্রেকআউট রুমে আপনারা 3 জন করে থাকবেন, 3 জন মিলে ম্যাথসটা সলভ করবেন। এবং সিস্টেমটা যেটা হবে, প্রত্যেকটা ব্রেকআউট রুমে যে 2 জন 3 জনে একজনও যদি থাকেন, আপনাদের জন্য মার্কস উইল বি ইকুয়াল, অর্থাৎ 3 জন যদি থাকেন 3 জনই
একই মার্কস পাবেন। এখন দেখা গেল যে তাহমিদ আর তিহাম একই গ্রুপ ব্রেকআউট রুমে আছে, তাহমিদ ম্যাথসটা সলভ করছে, তিহাম করতে পারেনি, কিন্তু ওই যে বলেছে এভারেজ মার্কিং হবে দুইজনের জন্য, সো এই কারণে কিন্তু তাহমিদের মার্কস কমে আসবে। সো এটা মেক শিওর করতে হবে যে ম্যাথসটা আমি যেমন সলভ করব, আমার গ্রুপ মেটরাও যাতে ম্যাথসটা বুঝে এবং তারা সলভ করতে পারে প্রপারলি। এবং আমি এটা চেক করব কোথা থেকে, ওই যে ব্রেকআউট রুমে আপনি এটা আপলোড করে দিবেন, সেখান থেকে আমি কিন্তু ফোল্ডার যখন আপলোড হয়ে যাবে ওখান থেকে আমি মার্কসটা দিয়ে দিব। বুঝতে পারছি? আচ্ছা, সো লেখেন at the rate of return 17%, the value of a firm, the value of a firm, the value of a firm generates, the value of a firm generates, GENERATES, the value of a firm generates $150 of profit at first year, at the rate of return 17%, the value of a firm generates $150 of profit at first year, at the rate of return 17%, the value of a firm generates, GENERATES, generates $150 of profit at first year. এতটুকু লিখেছি সবাই? জি ম্যাম। At first year, then comma, its total revenue, মানে ওই ফার্মটারই কমা দিয়ে লেখেন, its total revenue for second year, its total revenue for second year is $450. Its total revenue for second year is $450, and its total revenue for second year is $450, $450, and total cost, its total revenue for second year is $450, $450, sorry, my mistake, and total cost is $320. তাহলে সেকেন্ড ইয়ারের কথা যেটা বললাম সেটা টোটাল রেভিনিউ হচ্ছে 450, আর টোটাল কস্ট যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে $320। ফুল স্টপ। তাহলে কি বললাম, at the rate of return 17%, the value of a firm generates $150 of profit at first year, comma, at the second year, its total revenue is $450, and total cost is $320. Full stop. So what will be the present calculate the present value of this firm. Calculate the present value of this firm. Calculate the present value of this firm. So now I will create two breakout room. দুটো breakout room create হয়ে যাবে। আপনাদের সময় লাগবে কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট বেশি হয়ে যায় না? মানে তাহলে আমার ক্লাসটা অনেক চলে যায়। আচ্ছা, 2 minutes for discussion, 3 minutes for discussion, and 4 minutes for solution. আমি 7 minutes টাইম দিলাম, ঠিক আছে? ম্যাম 10 মিনিটই দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটসই সময় দিলাম। 10 মিনিটসের মধ্যে আপনাদের যেটা করতে হবে, আমি আগে একটু বুঝে নেন, যেই গ্রুপেই যান না কেন আপনার খাতার উপরে নিজের নাম, আইডি আর ব্রেকআউট রুম নাম্বার লিখবেন। আগে একটু নোটিস করে নেবেন হুইচ ব্রেকআউট রুম ইউ আর বিলং, ব্রেকআউট রুম 1 or 2, দুইটা ব্রেকআউট রুম ক্রিয়েট করতে। তারপরে হচ্ছে ব্রেকআউট রুম 1 2 লিখবেন। লেখার পরে হচ্ছে গিয়ে অন্যদের সাথে, আগে গ্রুপমেটদের সাথে ডিসকাশন করবেন যে এই ম্যাথসটা এটা বলে এটা কিভাবে সলভ করব। যদি মনে হয় যে স্লাইডটা দরকার, স্লাইডটা কিন্তু গুগল ক্লাসরুমে দেওয়া আছে,
ওখানে তো দেখতেই পাবেন। আবার বইও আছে, বইও এই ফর্মুলা আছে। তো ওখান থেকে দেখে দেন 2 জন মিলে বা 3 জন মিলে ম্যাথসটা কিন্তু সলভ করতে হবে। করে আবার আমি আজকে একটা টাইম দিব, সেই টাইমের মধ্যে ওই যে খাতাটার জাস্ট ছবি তুলে ওই ওই ফোল্ডারে আপলোড করে দিলেই হবে। দ্যাট উড বি ওকে ফর। ঠিক আছে, তাহলে আমি ব্রেকআউট রুম ওপেন করলাম। কাইন্ডলি জয়েন ইন ইউর ব্রেকআউট রুম। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, তাহলে ব্রেকআউট রুমে জয়েন করতে পারবেন। গুড ম্যাম। আচ্ছা, ম্যাথস কি সলভ হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তো আমি ক্লাস শেষে হচ্ছে, থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড থিং। সো ক্লাস শেষে আমি যেটা করবো যে আপনারা দেখবেন যে আপনাদের একটা ব্রেকআউট রুম আমি ক্রিয়েট করব গুগল ক্লাসরুমে। দেখবেন যে একটা ব্রেকআউট রুমের মতো আমি ক্রিয়েট করে রাখবো। ওখানে হচ্ছে গিয়ে আমি ওটা ক্রিয়েটও করছিলাম, তো ওটা এখনো ফুলি ক্রিয়েট করতে পারিনি। ওখানে জাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিশনের জায়গায় আপনারা যেটা করবেন যে এখন যে ম্যাথসটা করলেন জাস্ট এই পেজের ছবিটা তুলে আপলোড করে দিবেন। তবে পেজের উপরে যাতে, খাতাটার উপরে যাতে নাম, আইডি আর ব্রেকআউট রুম নাম্বার 1, 2 and 3 এই জিনিসটা থাকে। আচ্ছা, তাহমিদের সাথে কে ছিলেন ব্রেকআউট রুমে? আমি ছিলাম ম্যাম। আমি ছিলেন। আচ্ছা, তারা সলভ করেছেন ম্যাথসটা? অ্যানসার কত জি ম্যাম, আসছে? জি ম্যাম 223.18। আচ্ছা, আর শাহাদাত স্যার আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? ব্রেকার রুম 1 আচ্ছা, আপনাদের অ্যানসার কত আসছে? ক্যালকুলেটর পারি না, কিন্তু আমি 303 রেজাল্ট ভুল আসছে ম্যাডাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু মেক শিওর করবেন অ্যানসারটা যাতে কারেক্ট আসে। ঠিক আছে, কারণ আপনার উপরে বাকি ইয়াদেরও বলছি, আপনার কারণে দেখা যাবে যে আপনার বাকি মেম্বারদের, গ্রুপ মেম্বারদের কিন্তু মার্কস ডিডাকশনে চলে যাবে, মার্কস কমে যাবে। বুঝা যাচ্ছে? তমাল আন্তি হেমন ওনার হচ্ছে জি ম্যাম। মেম্বার ছিলেন। সো এটা মেক শিওর করে যাতে আপলোড হয়, এটা একটু মেক শিওর করবেন। এটা গ্রুপমেটদের ক্ষেত্রে এটা বলছি, কাজ দেখা যাচ্ছে যে আমি মার্কিংটা কিভাবে করছেন তাহমিদ দেন। সবাই করতে হবে না ম্যাম? হ্যাঁ, সবাইকে ইন্ডিভিজুয়ালি আপলোড করতে হবে। আমি ধরে নিলাম যে তাহমিদ and সবাই খাতা লিখেছি ম্যাম। হ্যাঁ, সবাই খাতায় লিখতে হবে, সবারই সলভ করতে হবে। আমি বলছি যে ধরেন আপনার অ্যান্সার যদি ভুল আসে তখন আমি কি করবো? আপনাকে একটু মার্কস কম দিব না? তো আপনি জি, জি, মেক ma'am. শিওর করবেন যে আপনারও যেমন ভুল না আসে, আপনার গ্রুপমেটদেরও যাতে ভুল না আসে। আমি মার্কিংটা কিভাবে করবো সেটাই বলছি। ধরো তাহমিদ ম্যাথসটা ফুল সলভ করেছে, একদম ওকে, ওনাকে আমি 9 দিলাম আউট অফ 10। আর হচ্ছে কি ওনার গ্রুপমেট ছিল অমিত, উনি ভালো মতো সলভ করতে পারে নাই, ম্যাথসই হয় না, ওনাকে দিলাম 2। তাহলে দুইজন মিলে সাম করলে কত হয়? 11। 11 ডিভাইডেড বাই 2 5.5। আমি তখন তাহমিদ যদিও 9 পেয়েছিল কিন্তু এটা কমে 5.5 হয়ে যাবে। এবার বুঝতে পারছেন কম্পেনসেশনটা কোথায় যাবে? এই কারণে হচ্ছে যেহেতু দুইজনের মার্কস সেম হবে, এই মানে গ্রুপমেটদের মার্কস সেম হয়, সো মেক শিওর করতে হবে যে আমারটাও যেমন ঠিক থাকে আমার গ্রুপমেটও যাতে ঠিক করে। এটাই তো গ্রুপ অ্যাক্টিভিটিস, যাতে গ্রুপের সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এখানে আপনারও স্বার্থ আছে, আপনার গ্রুপমেটেরও স্বার্থ আছে। ম্যাম যদি দুজনেরই ভুল হয় তাহলে? দুইজনে ভুল হলে তো দুজনেই কম মার্কস পাচ্ছেন, সো তখন আর দুইজনেরই কম মার্কস। না মানে কমটা কত, ধরেন একবারে কি দিবেনই না নাকি? প্রসেসের আচ্ছা, মার্কিংটা অ্যাকুরেট হলে, ধরো তার প্রসেসিং ও ঠিক আছে, মার্ক মার্ক মানে ম্যাথস এর অ্যান্সারও ঠিক আছে, তখন তো একটা ভালো মার্কস পাবেন। প্রসেসিং বলতে বোঝাচ্ছে আমি যেমন দেখবেন যে ভেঙে ভেঙে লিখেছি, নাম্বার অফ ইয়ার্স এইভাবে লিখে, আপনি কিছুই লিখলেন না, এরকম কোনো স্টেপ নেই, একদম সরাসরি ডিরেক্টলি ম্যাথ করে ফেলেছেন, তাহলে তো একটা মার্কস আমি কেটেই দিব। তো প্রসেসিং ঠিক থাকলে, ম্যাথস এর স্টেপ গুলো ঠিক থাকলে, অ্যান্সার ঠিক থাকলে এটা ভালো মার্কস। তারপরে ধরেন প্রসেসিং নাই, তখন সেজন্য এক ধরনের মার্কিং। প্রসেসিং ও নেই, খালি ম্যাথস আছে, তাও ম্যাথসে ভুল, তাহলে আরেক ধরনের মার্কিং। কিছুই নেই তাহলে 0, আচ্ছা, বুঝতে পারছেন। এরকম। তো তাহলে আমরা হচ্ছে গিয়ে সুন্দর, আমরা যেহেতু এটা শিখে গেলাম যে হাউ টু ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ফার্ম, এটা আমরা শিখে ফেলেছি। এরপর আমরা চলে যাব হচ্ছে কি জাস্ট লাস্ট যে টপিকটা আমাদের বাকি আছে। আর আমরা তো এটা দেখলামই যে প্রেজেন্ট ভ্যালু অফ ফার্ম, এটাকে আমরা আরো একটু রিরাইট করতে পারি, দ্যাট ইজ টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। এইভাবে চাইলেও আমরা কিন্তু এখানে করতে পারি। যেমন আমরা এখন যখন ম্যাথসটা সলভ করছিলাম, ফর দ্য সেকেন্ড ইয়ার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ফ্রম দিস ইকুয়েশন, তাই না? এরকম একটা ইকুয়েশন এসেছে না সেখানে? যেহেতু ওখানে প্রফিটের কথা মেনশন করা নেই, টোটাল রেভিনিউ টোটাল কস্টের কথা মেনশন করা আছে, সেকেন্ড ইয়ারটার জন্য কিন্তু আমরা এটা বের করবো।
এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দ্য কনস্ট্যান্ট অফ এ ফার্ম, যেটা আমরা দেখেছিলাম যে কিছু লিগ্যাল ব্যারিয়ার্স আমরা পাই যখন আমরা থিওরি অফ ফার্ম থেকে অ্যাপ্লাই করতে যাব বা আমরা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য দেখতে যাব, তখন আমরা কিছু ব্যারিয়ার্স পেয়েছিলাম। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, লাস্ট ক্লাসে করেছি। লাস্ট যে টপিকটা আমাদের সেটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস প্রফিট অ্যান্ড হোয়াট ইজ ইকোনমিক প্রফিট। সো আগে একটু আসি যে দুই ধরনের কস্টিং থাকে। আমরা একটু আগে প্রফিটের ফর্মুলাটা এরকম দেখছিলাম যে প্রফিট মিন্স টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। সো এখানে আমরা কস্ট বলতে সবসময় হচ্ছে গিয়ে শুধুমাত্র ইয়াটাকে বলছি যে মানে কি বলবো, যে আমি ডিরেক্টলি যে ইনভেস্টমেন্টটাতে যাচ্ছি সেই ইনভেস্টমেন্টটা আমার যে কস্টিং, আমরা হচ্ছে শুধু সেটাকেই হচ্ছে গিয়ে এখানে কস্ট আকারে বুঝি। কিন্তু আমরা যখন আমরা যদি একটু ডিরেক্ট চিন্তা করি, যেমন আমরা যদি প্রিন্সিপাল গুলো পড়ে আসি আমি আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরেন আমি এখন আপনাদের ক্লাসটা নিচ্ছি, এটার জন্য আমার আমার কস্টিং গুলো কি কি হতে পারে। আমার এই ক্লাসটা নেওয়ার জন্য ফার্স্ট কস্টিং হচ্ছে গিয়ে আমার এই যে ল্যাপটপ, এটার জন্য ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, এটার জন্য আমার ইন্টারনেট বিল দিতে হচ্ছে, আমার রুমে ইলেকট্রিসিটি চলছে এটার জন্য বিল দিতে হচ্ছে, দেন বিলস আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি আর কি বলবো, আমি যে ম্যাটেরিয়াল গুলো মেক করেছি এটার জন্য আমাকে ধরেন পিডিএফ ফাইল গুলো পারচেজ করতে হচ্ছে, মানে এইগুলো হচ্ছে। বা আমি যে ধরেন প্রেজিতে স্লাইড বানাচ্ছি বা পাওয়ার পয়েন্টে, এইটার জন্য আমি লাইসেন্স ভার্সনটা আমাকে কিনতে হচ্ছে। দোজ আর মাই কস্টিং টু টেক দিস ক্লাস। এবার আসি, এছাড়া কি আমার কোনো কস্টিং নাই? অবভিয়াসলি কস্টিং আছে। যেমন চিন্তা করেন তো, আমি এই সময় যে আমার বাসায় প্রচুর, আজকে আমার কাজিনরা আসছে, আমার বাসায় যথেষ্ট গ্যাদারিং, আমি চাইলে তাদের সাথে এখন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম, আমি কিন্তু সেটা করতে পারছি না। দ্যাটস অলসো মাই কস্টিং টু, ঠিক কিনা? অপরচুনিটি কস্ট না আমার ওটা? Yes, ma'am. তো আই হ্যাভ সাম অপরচুনিটি কস্ট টু। আমার এখন হচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে, কালকেও সারাদিন অফিস করতে হচ্ছে, কাজ ছিল, আজকে তো করছি, ইভেন কালকেও পার্মানেন্ট ক্যাম্পাস যেতে হবে, অফিস আছে। তো এই যে কাজ করে যাচ্ছে, আই নিড সাম রেস্ট, আমি রেস্ট নিতে পারছি না। এটা আমার জন্য এক ধরনের কস্টিং। তারপরে হচ্ছে এখন আমার ডিপার্টমেন্টে ইনস্ট্যান্ট এখন একটা ডিসিশন হচ্ছে, একটা মিটিং হচ্ছে, যে মিটিং এ আমার জয়েন করা খুব জরুরি। আমাকে বলা আজকে, তো শুনলে খুশি হয়ে যাবেন, বলতে চাচ্ছিল আজকে আমাকে বলা হয়েছে 4টার সময় তাদেরকে ছেড়ে দিতে, কারণ হচ্ছে 4:05 থেকে 4:05-এর মধ্যে যেতে আমি ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশনে জয়েন করি। তো এখানে ওরিয়েন্টেশন আছে, তো ওই যে মিটিংও জয়েন করতে হবে, ওটাও কিন্তু আমার জন্য একটা ব্যাগ। তো এই যে এতগুলো কস্টিং, আমার অপরচুনিটি কস্ট আছে, আবার আমার ডিরেক্ট যে কস্ট আছে আমি সেটা মেনশন করলাম। সো এই যে ডিরেক্টলি আমরা যে কস্টিং গুলো দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট কস্টিং। আর যে কস্টিং গুলো যেগুলোকে আমরা অপরচুনিটি কস্ট হিসেবে ক্যালকুলেট করি, এগুলোকে আমরা ইমপ্লিসিট কস্ট বলে থাকি। সো when we go for the business profit, মানে নরমালি আমরা যে প্রফিট ক্যালকুলেশন করি, যে আমি একটা বিজনেস ইনভেস্ট করলাম, আমার আর্নিং হচ্ছে গিয়ে এত টাকা আসলো, দেন হোয়াটস দ্য প্রফিট, এরকম যদি ক্যালকুলেশনে করি, সেখানে ডিরেক্টলি ফর্মুলাটা এরকমই দাঁড়ায় যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। বাট the cost we are going to calculate there, that is explicit cost, অর্থাৎ যে কস্টটা আমরা এই যে মানি টার্মে ক্যালকুলেশন করতে পারি, ডিরেক্টলি দেখতে পারি, এরকম কস্ট গুলোকে আমরা এখানে এক্সপ্লিসিট কস্ট বলি এবং সেখান থেকে এটা ক্যালকুলেশন করে নিয়ে আসি। কিন্তু যদি আমরা অ্যাজ অ্যান ইকোনমিস্ট, যে আমরা এখন ম্যানেজারিয়াল ইকোনমিক্স পড়ছি, সো আমাদের কিন্তু অ্যাজ অ্যান ইকোনমিস্টদের মতো চিন্তা করতে হবে। তাহলে কি আমার কস্ট কি শুধুমাত্র ওটা, আমি যখন প্রফিট ক্যালকুলেশনে যাচ্ছি কস্টিংটা হিসেব করছি? না, এখানে আমার ইমপ্লিসিট কস্টের সাথে, অর্থাৎ যে কস্ট আমি ডিরেক্টলি ক্যালকুলেশন করছি, যে আমার ক্লাসের জন্য বলছেন যে আমি ইন্টারনেটে বিল দিচ্ছি, আমি ল্যাপটপ পারচেস করেছি, আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, এটার সাথে কিন্তু আমি যে এখন যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম, দ্যাটস অলসো মাই কস্টিং। সো এই ইমপ্লিসিট কস্টটাও কিন্তু এখানে আসবে। সো এটাই বলতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে, যে যখনই আমরা কস্ট ক্যালকুলেশনে যাব, আমরা যখন অ্যাজ এন ইকোনমিস্ট অর্থাৎ ইকোনমিক প্রফিট যখন আমি ক্যালকুলেশনে যাব, তখন রেভিনিউ মাইনাস কস্ট, অর্থাৎ এই কস্টে আমার এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট বোথ কস্ট ইনক্লুডেড হবে, হুইচ মিনস আমি যদি অ্যাজ এন ইকোনমিস্ট, যেমন আমি কিন্তু কখনোই আমার ক্লাসের যে এই ভ্যালুটা যখন আমি মেজার করি, কখনোই আমি মেজার করি না যে আমি ল্যাপটপ পারচেস করছি বা আমি ইন্টারনেট বিল দিচ্ছি বা আমি আমার ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, এটুকুই শুধুমাত্র আমার কস্ট। আমি এটার সাথে আমার অপরচুনিটি কস্ট গুলো ক্যালকুলেশন করি, যে হ্যাঁ দোজ আর মোর ইম্পর্টেন্ট ফর মি, বিকজ এখন আমি যে ভ্যালুয়েবল টাইমটা এখানে স্পেন্ড করে ফেলছি, এই টাইমটার ভ্যালু আমার কাছে অনেক বেশি। যে স্পেশালি প্রফেশনে আসার পরে আমি বুঝতে পারি যে পার মিনিটের আমাদের কত ভ্যালু। সো এই কস্টটাও কিন্তু আমি ক্যালকুলেশন করছি। যখনই
যখনই আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ক্যালকুলেশন করব, the profit calculation will be look like this, that is revenue minus cost, but this cost will be included explicit and implicit cost both. But যখন আমরা as a business point of view চিন্তা করব, then the costing will be total cost minus total revenue, and in that cases only the money value যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট গুলো অর্থাৎ এক্সপ্লিসিট যে কস্টিং গুলো আছে এটা এখানে অ্যাড হবে। যেমন ধরেন আমি আমার ক্ষেত্রেই যদি বলি, আরেকটা ক্যালকুলেশনের কথা বলি, যেমন আমি যখন আমি when I'm thinking about my higher studies, আমি কিন্তু হায়ার স্টাডিজ এর জন্য যখন চিন্তা করছি, এখানে আমার কিন্তু দুটো চিন্তা আসে যে আমি হায়ার স্টাডিজ, এখানে আমার রেভিনিউটা কি হবে, যে হায়ার স্টাডিজ করে আসার পরে আমি কি পরিমাণ স্যালারি পাবো, বা আমার ডেজিগনেশন কি রকম চেঞ্জ হবে, আমার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হবে, দোজ আর মাই রেভিনিউ। এর সাথে আমি কস্ট হিসেবে কি চিন্তা করি, আমি কিন্তু দুইটা কস্ট চিন্তা করি। ফার্স্ট কস্ট চিন্তা করেছি যে ডিরেক্টলি আমার যে ফাইন্যান্সিংটা দরকার হবে, which means explicit cost, যে আমি যাব, আমার স্টাডি, আমার কস্টিং আছে, আমার লিভিং কস্ট আছে, সেগুলো হচ্ছে আমার এক্সপ্লিসিট কস্টে আমি ইনক্লুড করছি। ইমপ্লিসিটে কি আসছে, ইমপ্লিসিটে আসছে হচ্ছে কি আমার ফরগোন কস্ট গুলো, যে লাইক ওই সময় তো আমি বাংলাদেশে জবও করতে পারতাম, সেটার একটা ভ্যালু আছে না, আমি একটা স্যালারি পেতাম না, those are my implicit cost। ওই সময়টার জন্য আমি আমার ফ্যামিলির কাছ থেকে টাচ আপটা পাবো না, এই যে আমি যে একটা পিস ফ্যামিলির সাথে থাকা, যে একটা যে মানসিক শান্তির জায়গা, সেটা আমি হারাবো না, হারাবো। those are my costing, because আমি ধরেন সাপোজ আমি অস্ট্রেলিয়া পড়ে আছি বা আমি ইউএসএ তে পড়ে আছি, আমি চাইলেও আমার মাকে দেখতে পাবো না, চাইলেও আমার বোনকে দেখতে পারবো না, বা আমার বাবাকে দেখতে পারবো, ওই যে সান্নিধ্য ওইটারও কিন্তু একটা কস্টিং আছে, those are my implicit cost। তো আমি যখন ইকোনমিক প্রফিট চিন্তা করব, এই এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট বোথ কস্টটা কিন্তু আমি চিন্তা করি। কিন্তু যদি আমরা এটা না জানতাম, তখন এই যে বিজনেস প্রফিট থেকে চিন্তা করতাম, তখন আমরা কিন্তু খালি চিন্তা করতাম যে আমার তাহলে খরচ, মানে আমার রেভিনিউটা হবে কি, যে আমি পিএইচডি করার পর কি পাবো, আর আমার কস্টিং হবে হচ্ছে কি পিএইচডি করার সময় আমার কি পরিমাণ ইনভেস্টমেন্ট যেতে হবে অ্যাজ এ স্টুডেন্ট। কিন্তু ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু ডিফারেন্ট। তো এটাই ছিল হচ্ছে কি দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক প্রফিট এন্ড বিজনেস প্রফিট। এখানে জাস্ট আমি একটা স্ক্রিনশটের মতো নিয়েছি, নিয়ে এখানে এটা শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু দেখেন অপরচুনিটি কস্টের কথা এখানে কিন্তু নিয়ে আসছি। যখনই আমরা ইকোনমি, মানে অ্যাজ এন ইকোনমিস্ট আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যখন কস্ট ক্যালকুলেশন করেছি, এটাকে কিন্তু ওরা অপরচুনিটি কস্টের আন্ডারে নিয়েছে। বাট আমরা যখন অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট, মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ ক্যালকুলেশন করেছি, দ্যাট ইজ নো টার্ম লাইক অপরচুনিটি কস্ট। সো সবসময় একটা জিনিস দেখবেন যে আমরা যখন ইকোনমিক প্রফিটের কথা ক্যালকুলেশন করব, ইকোনমিক প্রফিটটাকে হেডেক নিয়ে, ইট উইল বি অলওয়েজ স্মলার দেন দ্য অ্যাকাউন্টিং প্রফিট। ওয়াই? যে ওটাই বললাম যে আমি যদি জাস্ট আমার রেভিনিউ থেকে কস্ট মাইনাস করি, যে যা ইনভেস্টমেন্ট করছি, সেটাতে আমার অবশ্যই প্রফিটটা অতটা ছোট হবে না, যদি না আমি ওর সাথে আমার টাইম কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, আমার মেন্টাল কস্ট, আমার যে মেন্টাল পিস চলে যাচ্ছে, এগুলোর কস্টিং যদি আমি অ্যাড করি, সেখানে হচ্ছে আমি যদি এখানে আসতে চাই, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সো ফাইনালি আমাদের একটা কোশ্চেন, যেটা আমি বলছিলাম যে এটা আমাদের একটা কেস স্টাডি বেস টাইপের কোশ্চেন, যে ওয়াই ফার্ম এক্সিস্ট। আমরা এটা, আমারও একটা সময় খুব ছোটবেলায় এই জিনিসটা আমি খুব চিন্তা করতাম, যে এই যে মানুষ বিজনেস করে, ফার্ম বলতে তো তখন এটা বুঝতাম না, আমি চিন্তা করতাম যে এত শপ, যেখানে যাই সেখানেই সব, মানে যে মুদি দোকান এগুলো দেখতাম, হ্যাঁ গ্রোসারি গুলো দেখে আমার সবসময় মনে হতো যে এই সবগুলো কিভাবে সার্ভাইভ করে বা কিভাবে আসলে এক্সিস্ট করে। এটা আমার একটা, আমার কাছে একটা খুব বড় ধরনের কোয়ারিজ ছিল। সো এইখানে পরে যখন আমি নিজেও স্টাডি গুলো করা শুরু করেছি, সেখান থেকে আসলে আমি যেটা দেখেছি যে সেই সবগুলোই বা সেই বিজনেস গুলোই আসলে এক্সিস্ট করে যে বিজনেস গুলো হচ্ছে মার্কেট এনভায়রনমেন্টের সাথে অ্যাকোমোডেটিভ হয়। হ্যাঁ, আমি পয়েন্ট গুলো ধরে আসছি, মার্কেট এনভায়রনমেন্টের সাথে অ্যাকোমোডেটিভ হয়। লাইক দে আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার ডিমান্ড, হোয়াট কাস্টমার ওয়ান্ট। লাইক আমি এখন যদি মার্কেটে যে সাপোজ সিডি প্লেয়ার বিক্রি করে, আমার মার্কেটে কিন্তু সিডি প্লেয়ার চলবে না, বিকজ এখন সিডি প্লেয়ারের আর যুগ নাই। বাট আমি মার্কেটে যে যদি নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট সেল করতে যাই, আমার এটা কিন্তু সেল হবে, বিকজ এখন নেটফ্লিক্স চলে।
দেন আমাকে বের করতে হবে যে লেভেল অফ কম্পিটিটরস, আমার কতজন কম্পিটিটর আছে এবং আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটা সাপ্লাইয়ের অবস্থা কিরকম, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। যে আমি নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট সেল করতে চাচ্ছি, এটা বলার সাথে সাথে আমি বুঝলাম যে বাংলাদেশে নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট ওপেন করাও ডিফিকাল্ট, এগুলা পেমেন্ট করাও খুব ডিফিকাল্ট। সো এটা একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে যে আমি যদি নেটফ্লিক্স এর বিজনেসে যাই। সো এই যে মার্কেট এনভায়রনমেন্টটা বোঝা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যেখানে ফার্ম যদি এক্সিস্ট করাতে চাই। দেন হচ্ছে গিয়ে আমি টেকনোলজির ক্ষেত্রে আসতে পারি, যে এক্ষেত্রে ওয়ার্কার টেকনোলজি আসতে পারে, ওয়ার্কারদের যে নলেজ লেভেল সেটা চেঞ্জেস আনতে হতে পারে, কমিউনিকেশন ক্যাপাবিলিটি আমার বের করতে হতে পারে, বা আমার ফার্দার এই মার্কেটে কি চেঞ্জ আসতে পারে সেটার জন্য আই হ্যাভ টু গো থ্রু দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। আর দেন আমাকে বুঝতে হবে যে নেক্সট ইয়ার আসলে আমার এই প্রোডাকশন ক্যাপাবিলিটি এই পরিমাণ থাকবে কিনা। ফর এক্সাম্পল আমাকে বুঝতে হবে যে নেক্সট ইয়ারে যে কাস্টমার ডিমান্ডের সাথে আবার এটা রিলেটেড, যে নেটফ্লিক্স এর ডিমান্ড এরকম থাকবে কিনা, নেক্সট ইয়ার হতে নেটফ্লিক্স এর ডিমান্ড কমে নতুন আর একটা টেকনোলজি চলে আসতে পারে যেটা ডিমান্ড ক্রিয়েট হতে পারে। সো আমাকে কিন্তু এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন দেখেন এখন নেটফ্লিক্স যতটা জনপ্রিয় 2020-তে যতটা জনপ্রিয় হয়েছে 2019-এ কিন্তু নেটফ্লিক্স এতটা জনপ্রিয় ছিল না। ছিল এত পপুলার ছিল না ম্যাম, ছিল না। যখন হচ্ছে কি এই যে করোনা হলো, পিপল স্টাক ইন হোম, দেখা গেল যে ইউটিউবে সব ভিডিওস অ্যাভেলেবেল না বা সবকিছু ওপেন না, ইউটিউব থেকে ডাউনলোড করা যায় না, বা ইউটিউবে অফলাইনে দেখার অপশনটা খুব পুয়ার। এইসব থেকে কিন্তু একটা নতুন একটা প্ল্যাটফর্মের কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিলাম। ফ্রম দেয়ার নেটফ্লিক্স হ্যাজ অ্যারাইভড। সো এই যে আবার এখান থেকে যে নেটফ্লিক্স থেকে নতুন কোনো আর একটা প্ল্যাটফর্ম আসবে না, লাইক ওয়াইফ্লিক্স আসবে না, এরকম তো কোনো কথা নেই। সো এটা কিন্তু আসতে পারে। সো টেকনোলজির সাথেও অ্যাডাপ্টেশনের কিন্তু ব্যাপার থাকে, যে আমার ফার্মটাকে সার্ভাইভ করার জন্য বা আমার প্রোডাকশন প্রসেসটাকে সার্ভাইভ করার জন্য কিন্তু আই হ্যাভ টু সার্ভাইভ উইথ দ্য টেকনোলজিস। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ লিগ্যাল এনভায়রনমেন্ট, হুইচ ইজ লাইক দ্য ট্যাক্স পলিসি। তো এখন দেখা যাচ্ছে যে আমার গভর্নমেন্ট এরকম বাইরের কোনো ওটিপি প্ল্যাটফর্মকে অ্যালাউ করছে না, আমি তো করতে পারবো না। বা আমার গভর্নমেন্ট বললো যে না, বাংলাদেশে যেগুলো আছে, যে গ্রামীণ ফোনের একটা কি জানি আছে বায়োস্কোপ, তারপর হইচই, এগুলো হচ্ছে গিয়ে এগুলোকে গভর্নমেন্ট সাবসিডাইজ করতে ছিল, বললো যে এগুলো বাংলাদেশে চলবে, বাকি কোনো কিছু বাংলাদেশে চলতে পারবে না। তাহলে এই যে লিগ্যাল এনভায়রনমেন্টে যে একটা ঝামেলা হয়ে গেল, এগুলো যদি হয় তখন দেখা যায় যে আমরা কিন্তু চাইলেও বিজনেস গুলো করতে পারবো না। সো ফার্ম কেন এক্সিস্ট করে এটার রিজন যদি বের করতে যাই, তাহলে দেয়ার আর সেভারাল রিজন বিহাইন্ড ইট। এছাড়া হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে শুধু আপনি যে বিজনেস করে যাবেন তা নয়, এটার সাথে আপনার কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিও জড়িত থাকে। সো আপনি যদি মানে অর্থাৎ আপনি একটা বিজনেস করবেন, বিজনেসের সাথে যদি হচ্ছে গিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকেও আপনি অগ্রসর হন, সেই ক্ষেত্রে যদি দুটোই আপনার মধ্যে কম্বিনেশন থাকে, তাহলেই দেখা যাবে যে আপনার বিজনেসটা কিন্তু ফুলফিল হবে। এটাকে জানি একটা কি অ্যাক্টিভিটিস বলে, সিআরএম না? সিআরএস ম্যাম। সিআরএস, আচ্ছা। সো ওই ধরনের অ্যাক্টিভিটিস যদি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন কিন্তু দেখা যায় যে সেই ফার্মটা কিন্তু যথেষ্ট এক্সিস্ট করে। যেমন আমাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে ইউনিলিভার, তারা অনেকগুলো সিআরএস অ্যাক্টিভিটিস করে থাকে। তো সেটা কেন তারা করে? তারা শুধুমাত্র করে যে তাদের শুধু বিজনেস করলে হবে না, তাতে ব্র্যান্ড নেমটাও মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ারে যেতে থাকে। So finally, this is the end of our chapter 1. এই চ্যাপ্টার থেকে আমরা যথেষ্ট ইম্পর্টেন্ট অনেকগুলো টার্ম জানতে পারলাম, যেখানে হচ্ছে কি আমরা দেখলাম যে আমরা যে সাবজেক্টটা পড়ছি এটার নেচারটা কি, এটার স্কোপ গুলো কি, কোন কোন ক্ষেত্রে আমরা এই সাবজেক্টটা ম্যানুয়াল ইকোনমিক্সটা ইউজ করতে পারবো, কিভাবে ইকোনমিক্স থেকে অ্যাজ এ সাব ফিল্ড হচ্ছে ম্যানুয়াল ইকোনমিক্স চলে আসলো। দেন আমরা দেখলাম যে এখানে একটা থিওরি অফ ফার্ম আমরা যেখানে গেলাম, যেখানে আমাদের মেইন টার্গেট ছিল যে প্রেজেন্ট ভ্যালু বের করা যে কোনো একটা ফার্মে, সেটা আমরা বের করা শিখলাম। এবং ফাইনালি আমরা দেখলাম যে আমরা কেন আমাদের বিজনেসটাকে রান করি বা একটা ফার্ম এক্সিস্ট করে। Now we will start our second chapter from our reference book, which is about the economic optimization. আমাদের যে রেফারেন্স বুকটা ছিল সেটাই আমরা ফলো করছি, মার্ক হার্শির। So in this chapter we will go through about the optimum decision. অর্থাৎ অপটিমাম ডিসিশনটা কি সেটা সম্পর্কে জানবো। অপটিমাম ডিসিশন জানার পর এই যে টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, হাবিজাবি এগুলা নিয়ে অনেক কিছু বলেছিলাম, এটা ক্যালকুলেশন করা শিখবো। দ্যাট মিনস হাউ টু ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ, এটা সম্পর্কে জানতে ইকুয়েশন ফর্মেও ক্যালকুলেশন করা যায়, পি ইজ এ ফাংশন অফ কিউ এভাবে আসবো, অথবা হচ্ছে আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করা শিখবো। এরকম আমরা টেবিল পাবো কিছু,
এবং সেই টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট এখান থেকে ক্যালকুলেশন করব এবং এখান থেকে আমরা নতুন আরেকটা টার্ম পাবো হুইচ ইজ মার্জিনাল রেভিনিউ। সো কিভাবে মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করতে হয় সেটা আসবো। সো এটা ক্যালকুলেশনটা আমরা দুইটা ওয়েতে দেখাবো। এটা আমার যতটুকু মনে হচ্ছে যদি আমি ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন আকারে দেখাই দ্যাট উড বি টাফ ফর ইউ টু গেট দ্যাট। সো আমি ডিরেক্ট ম্যাথমেটিক্স করে যেখানে তার ডিফারেন্সিয়েশন আমি হয়তো যাব না। আপনাদের মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কয়জন একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো যে আমি কোন প্রসেসে যাব। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আই মিন আপ টু এইচএসসি লেভেল সায়েন্সে পড়ে আসছেন এমন কেউ আছেন কিনা? কেউ নাই? আমি আছি ম্যাম। ম্যাম আছি ম্যাম, আমি আছি। আচ্ছা, বাকিরা হচ্ছেন গিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কমার্স সায়েন্স এটা কোনো ফ্যাক্টর না, তাহলে আমি আসলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে যে আমি মানে একটু তো বুঝতে পারছেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বুঝাতে একটু সময় লাগবে না? তো ডিফারেন্সিয়েশন বুঝিয়ে আসবো না হচ্ছে কি ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন না দেখিয়ে ওই যে ডেল্টা তো বুঝছেন, চেঞ্জটা জাস্ট নিউ ভ্যালু থেকে ওল্ড ভ্যালুটা মাইনাস করেও কিন্তু ডিফারেন্সিয়েশন একটু ইজিয়ার ওয়েতে বের করা যায় চেঞ্জেসটা, ডেল্টা যেটা সেভাবে করো বা ডেল্টা বা সিগমা ইউজ করো। তো ওইটাই আমি চাচ্ছিলাম বোঝার জন্য, এটার জন্য জানতে চাচ্ছি। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্ট পাবো মার্জিনাল রেভিনিউ। আজকে দেখবো যে এইটুকু পর্যন্ত আজকে আমি শেষ করবো ইনশাল্লাহ, আমার এতটুকুই টার্গেট আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড কার্ভ ডিরাইভ করা শিখবো, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ চাইলে হচ্ছে গিয়ে ডিমান্ড ইকুয়েশনটাকে আমরা কিভাবে মানে মেক করা যায় সেটা দেখবো। এরপরে দেখবো হচ্ছে গিয়ে মানে এরপরে ইকুয়েশনাল ফর্মে আমরা হচ্ছে গিয়ে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এগুলো ক্যালকুলেশন দেখবো। এগুলোর জন্য আমাদের আবার আরেকটা টেবিল পাবো। আমাকে একটু ওয়েট করেন, টেবিলটা দেখাচ্ছে এই যে এরকম টেবিল আমি পাবো এবং সেখান থেকে আমি যে বাকি যে ভ্যালু গুলো ক্যালকুলেশন করা কিন্তু শিখাবো। এখন এগুলো মোটেও কঠিন কোনো বিষয় না, আমি এই যে বললাম আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে আমি ঠিক সেভাবেই শেখানোর চেষ্টা করছি। এখানে ওরা এটা টোটালি ক্যালকুলাস ইউজ করে ওরা ম্যাথস গুলো করেছে, মানে সলিউশন গুলো দেখানোর চেষ্টা করেছে। ইভেন আমরাও যখন পড়েছি আমরাও ক্যালকুলাস ইউজ করেই করেছি, বিকজ আমাদের ওই যে বলেছেন যে আমাদের ডিগ্রিটা দিতে বিএসসি আমাদের সব ম্যাথস করতে হতো। আমার যদি মনে হয় যে আপনারা নিতে পারছেন না তাহলে আমি এরকম কঠিন ভাবে করব না, আমি ডিরেক্টলি ইজি ওয়েতে করবো। এবং এখানে কিছু ডিরাইভেশনের বিষয় আছে, যেমন প্রফিট ম্যাক্সিমাইজিং রুল, কোন পয়েন্টে গেলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, কোন পয়েন্টে গেলে হচ্ছে গিয়ে অপটিমাম আমি প্রফিট পাবো। আমি এগুলো তখন ইজি ওয়েতে দেখাই দিব, যে একদম হয়তো ডিরেক্টলি বলবো যে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হলে সেখানে আমরা প্রফিট হাইয়েস্ট প্রফিট করতে পারি। তো সেটা জাস্ট আপনি জেনে রাখবেন, পরবর্তীতে যখন আপনি নিজে বিজনেসে যাবেন কোনো কাজে আসবেন তখন যাতে আপনার এগুলোতে হেল্প হয়। যদি আপনার কাছে জিনিসটা ডিফিকাল্ট হয় আমরা এখানে কিন্তু ডিফিকাল্টিজে যাব না, সো খুব ইজি ওয়েতে এখানে সলভ করার চেষ্টা করব। সেম থিং এখানে যখন হচ্ছে কি আমরা ওই যে বলছি এখানে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অনেক কিছু দেওয়া থাকবে, সেগুলোতে যদি এমন হয় যে আমার মনে হচ্ছে যে আপনারা পারছেন না ক্যালকুলাস ইউজ করে, আমি ক্যালকুলাসে যাব না, ডিরেক্টলি যেভাবে বের করা যায় আমরা সেভাবে বের করা ক্যালকুলেশনটা দেখবো, আমি এখানে কঠিন ভাবে যাব না, এটুকু মেক শিওর আমি আপনাদেরকে করতে পারি। সেইভাবে আমরা হচ্ছে কি ইকোনমিক অপটিমাইজেশনটা করবো। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার আর বলে কিছু নাই। এই চ্যাপ্টারে আমরা হচ্ছে গিয়ে যথেষ্ট ক্যালকুলেশন করা শিখবো এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর সবচেয়ে মেইন গোল যেটা হবে যে আপনি কস্ট অফ প্রোডাকশন যে বিষয়টা আছে, অর্থাৎ কস্টিং অর্থাৎ ক্যালকুলেশন করার, যে একটা বিজনেস রান করতে গেলে আমার যে পরিমাণ হিসেবগুলো জানতে হয় সেগুলো সম্পর্কে ইউ উইল গেট এ ভেরি ক্লিয়ার আইডিয়া about those things. So এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে হবে। So let's start this chapter. কঠিন যদি মনে করেন এই চ্যাপ্টারটা ওরকম কঠিন না, তবে এটা আমার সাথে হচ্ছে গিয়ে কি হলো আমি আচ্ছা আমাকে কি এখানে দেখা আমি যে ইকোনমিক অপটিমাইজেশন এই স্লাইডটা ওপেন করেছি, এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, দেখা যায় তো এই চ্যাপ্টারটা কঠিন না, কিন্তু একটু একটু আমার সাথে আপনাকে কাজ করতে হবে। যে আজকে যেমন আমরা একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসে গেলাম, সেরকম হচ্ছে গিয়ে আমার সাথে আসতে হবে। সো ফার্স্টে আসে হচ্ছে হোয়াট ইজ অপটিমাম ডিসিশন। আচ্ছা, ইকোনমিক্স এর দুইটা পয়েন্ট আমরা সবসময় দেখতাম, আমি নিজেও কখনো এটা বুঝি নাই যে দুইটার মধ্যে ডিফারেন্স থেকে অনেক পরে এটা সম্পর্কে আমরা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট যেটাকে আমরা বলি, আর একটাকে আমরা বলতাম হচ্ছে অপটিমাম।
ম্যাক্সিমাম জিনিসটা কি, ম্যাক্সিমাম জিনিসটা আমরা বলতাম হচ্ছে কি যেখানে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু থাকবে, দ্যাটস কল ম্যাক্সিমাম পয়েন্ট। যে ধরেন যেই প্রাইসে আমি সবচেয়ে হাইয়েস্ট ডিমান্ড পাবো, দ্যাট উইল বি মাই ম্যাক্সিমাম ডিমান্ড। যে প্রাইসে আমি হাইয়েস্ট প্রফিট করবো, দ্যাট উইল বি মাই ম্যাক্সিমাম প্রফিট। আর যে প্রাইসে আমি হচ্ছে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট সাপ্লাই দিতে, ওটা আমার ম্যাক্সিমাম সাপ্লাই পয়েন্ট এইভাবে আসবে, বা হাইয়েস্ট ম্যাক্সিমাম ওয়েজ, এরকম অনেকগুলো পয়েন্ট থাকে যেটাকে আমরা ম্যাক্সিমাম বলি। দেন হোয়াট ইজ অপটিমাম? অপটিমাম মিন্স আমাদের এফিসিয়েন্সি কথা মনে আছে, সোসাইটি ফেসেস ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি এন্ড ইকুইটি, মনে আছে জি কিনা? ম্যাম, জি ম্যাম। এফিসিয়েন্সিটা কি ছিল, যে ইন দ্যাট কেসেস উই ডিস্ট্রিবিউট the resources according to the wants of the people. So efficient, most efficient way তে স্পেন্ড করে, এখানে ইকুয়ালিটির কোনো জায়গা নাই, তাই না? এরকম জি একটা ম্যাম। বিষয় ছিল যে যা যতটুকু দরকার সেই অনুযায়ী আমি দিব। That means we are doing the best thing for those people. So when, yes, I'm doing the best thing, the amount I get or the profit I get, that's called optimum point. অর্থাৎ আমি আমার জন্য সবচেয়ে বেস্টটা যেটা করছি, বেস্ট ডিসিশনটা নিচ্ছি, সেই ডিসিশনে আমার এখানে কোনো ইনসেন্টিভ নেই, আমি আমার মতো ডিসিশন নিচ্ছি। সো আমার সেই ডিসিশনে যে পয়েন্টে আমি রিচ করব, বা যে পয়েন্টে আমি হচ্ছে গিয়ে থাকবো, বা যেখান থেকে হচ্ছে গিয়ে যে স্যালারিটা আমি পাবো, দ্যাট উইল বি মাই অপটিমাম স্যালারি, that will be my optimum profit. এরকম না যে আমি আমার একদম হাইয়েস্ট পয়েন্টে যাব, হাইয়েস্ট সর্বোচ্চ যে টাকাটা আর্ন করা যায় সেটা করব, বা সর্বোচ্চ যে প্রফিটটা মেক করা যায় সেটা করব, এরকম কোনো বিষয় আসবে না। কিন্তু দেখা যাবে দ্যাটস দ্য বেস্ট থিং ফর মি, আমার হয়তো ওর থেকে বেস্ট কাজ করা পসিবল না, বা ওর থেকে বেশি স্যালারি পাওয়া পসিবল না, আমি ওই পয়েন্টে যখন থাকবো সেটাই হচ্ছে আমার জন্য অপটিমাম পয়েন্ট হয়ে যাবে। সো এই এখন আমরা দেখবো যে তাহলে আমি কিন্তু বলছি যে অপটিমাম মিন্স দ্য এফিশিয়েন্ট ডিসিশন। তো এই এফিশিয়েন্ট ডিসিশনটাই আমি এখন কিভাবে নিব সেটাই আমরা দেখবো। অর্থাৎ আমার কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন এখন টার্গেট না, আমার এখন টার্গেট হচ্ছে কি go through the optimization process. এই কারণে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইকোনমিক অপটিমাইজেশন। এখানে এই জন্যই আমরা ক্যালকুলেশন গুলো শিখবো, যাতে আমরা আমাদের যে বিজনেসটা আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ রান করব, বা আমরা কোনো ফার্মের অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমি যাতে বেস্ট ডিসিশনটা দিতে পারি, সেখানে কিন্তু আমরা এখানে চলে যাব। সো এটার জন্য আমার অপটিমাম ডিসিশনে কি হতে পারে, আমরা এই যে প্রথমে আসতে পারে যে আমি সবচেয়ে বেস্ট লেবারটা কম খরচে কিভাবে নিতে পারি, সেই ক্ষেত্রে আমার টোটাল রেভিনিউটা কেমন হবে, টোটাল কস্ট কেমন হবে, বা হচ্ছে গিয়ে কোন পয়েন্টে গেলে আমার হচ্ছে গিয়ে একটা ইউনিট প্রোডাক্ট তৈরি করার জন্য আমার যে অতিরিক্ত কস্টিং লাগবে সেটা আমার একটা ইউনিট তৈরি করার জন্য অতিরিক্ত যে রেভিনিউ সেটা সমান হবে। এই ধরনের ছোট 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 কিছু ক্যালকুলেশন আছে, এগুলো যখন আমাদের বুঝার জন্য আমাদের এই ম্যানেজারাল অবজেক্টিভ গুলোর সাথে কিন্তু আমাদের অপটিমাম ডিসিশন গুলো রিলেটেড থাকে। সো আমরা অলরেডি এই ফর্মুলাটা পড়ে আসি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ এ ফার্ম, যেখানে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু অফ এ ফার্ম ইজ ইকুয়াল টু প্রফিট ডিভাইডেড বাই 1 প্লাস r to the power t, where r or I is the rate of return and profit means they are counting the business profit here, that is total revenue minus total cost. এখান থেকে আমরা এটা কিন্তু হিসাবে চলে আসছিলাম। এখন আসি যে দেন এই যে টোটাল রেভিনিউর কথা বলে আসি, তাহলে এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনে যাওয়া শুরু করি। সো আমরা এখন প্রথমে আমি একটু বলে দিই, প্রথম যে টার্ম গুলো আমরা শিখবো দ্যাট উইল বি রিলেটেড রেভিনিউ, দেন আমরা চলে যাব কস্ট রিলেটেড টার্ম গুলোতে, বুঝতে পারছি? সো টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা দেখবো, দেন চলে যাব হচ্ছে টোটাল কস্ট। সো টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের সাথে আমরা তিনটা টার্ম আসবে, প্রাইস, টোটাল রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ। আজকে ক্লাসে আমরা এই তিনটা জিনিসই। নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেশন করা শিখবো যে টোটাল কস্ট মিন্স হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কিভাবে বের করে, ভেরিয়েবল কস্ট কিভাবে বের করে, এটা দেখবো। তারপরে দেখবো ওগুলোর এভারেজ টার্ম আসবে, তারপরে দেখবো হচ্ছে গিয়ে মার্জিনাল টার্ম আসবে। তো এগুলো কিভাবে ক্যালকুলেশন হয় সেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে যাব। So price is a constant thing and it's related with the quantity of product. আমি সাধারণত কতটুকু প্রোডাকশনে যাচ্ছি সেটার উপর রিলেটেড করে আমরা সাধারণত প্রাইসটা পেয়ে যাই। সো মেইনলি আমাকে যদি বলা হয় হোয়াট ইজ টোটাল রেভিনিউ ইন ইকোনমিক্স, এটা একটা ডিফিকাল্ট ভাবে বলে, রেভিনিউ ইজ রিলেটেড উইথ দ্য প্রাইস, সো দ্যাট ইন ইকোনমিক কনসেপ্ট উই সে দ্যাট total revenue is the function of quantity.
ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করি। সো দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা ইকুয়েশন ফর টোটাল রেভিনিউ হুইচ ইজ TR ইজ ইকুয়াল টু F ইজ এ ফাংশন অফ Q, এভাবে দেখাচ্ছে। আচ্ছা, টোটাল রেভিনিউটা আবারও বলছিলাম যেটা প্রাইসের সাথে রিলেটেড এবং প্রাইসটা আবার কোয়ান্টিটির সাথে রিলেটেড, অর্থাৎ আমি কতটুকু প্রোডাকশনে যাচ্ছি সেটার সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই আমি যখন রেভিনিউকে ক্যালকুলেশন করতে যাই, টোটাল রেভিনিউকে, দেন উই কনসিডার ইট অ্যাজ এ ফাংশন অফ quantity. So that's why the formula for total revenue is total revenue, which means TR is equal to F is a function of Q. So now যদি আমি এটা তো ফাংশনাল ফর্মে গেলাম, if I want to calculate directly the total revenue term, in that cases the formula is TR is equal to P times Q, প্রাইস কে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এভাবে হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব। So for example, if the price rate of a product is $3.5 and we don't know the quantity of that product, in that cases the total revenue will be 5 price times quantity, that means $3.5 into quantity. Now for a linear demand curve, আপাতত এটা মেমোরাইজ করেন, একটা ডিমান্ড কার্ভ যখন আমরা ডিরাইভ করি, ডিমান্ড কার্ভ যখন বের করতে যাই, আমরা এখনো ডিমান্ড সম্পর্কে হয়তো এভাবে আইডিয়া নিইনি, এরপরে চ্যাপ্টারটা আমি ডিমান্ড সাপ্লাই যেতাম। সো ডিমান্ড কার্ভ নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা দেখতে পাবো যে ডিমান্ড কার্ভের ফাংশনটা অনেকটা এরকম হয় যে P ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট প্লাস একটা কোএফিশিয়েন্ট ইনটু Q, where P is the price rate and Q is the quantity, but A হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে যেটাকে আমরা হচ্ছে কি ইন্টারসেপ্ট হিসাবে ধরি। তো এগুলা আপাতত যেহেতু আসেনি, আপাতত এই জন্য বলে যে এটা মেমোরাইজ করে রাখি, এটা পরবর্তীতে আমরা এক্সপ্লেনেশনে যাব। তো এখানেও যদি আমরা, অর্থাৎ আমি এটা বলার জন্য এটাই চেষ্টা করছিলাম যে কোয়ান্টিটি যখন আমি যেহেতু টোটাল রেভিনিউকে বের করার জন্য আমার প্রাইসটা দরকার পড়ছে এবং প্রাইসটা আবার কোয়ান্টিটির সাথে রিলেটেড, কোয়ান্টিটিকে যখন আমি বের করতে যাই তখন সে ডিমান্ড কার্ভের সাথে রিলেটেড হয়। তো ডিমান্ড কার্ভের ফাংশনটা দেখতে কেমন সেটাও কিন্তু আমার এখানে দেখিয়ে দিল। So now let's talk about what is marginal revenue. Marginal revenue definitionটা বইয়ে দেওয়া আছে, তাহলে আগে আমি একটু বলে আসি তাহলে টোটাল রেভিনিউ কি। টোটাল রেভিনিউ মিন্স ইটস দ্য ফাংশন অফ কোয়ান্টিটি, আমরা যেটা এখন দেখলাম, বা আমাকে যদি আরো বলা হয় যে দ্য টোটাল সেল অফ এ প্রোডাকশন প্রসেস, আর যদি তাও না মনে থাকে তাহলে আমরা বলতে পারি when we multiply the price with the quantity we will find out the total revenue. So TR is equal to P times Q. ডিরেক্টলি আমরা চাইলে এভাবে বের করে নিতে পারি। এরপর আছে হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, আগে বুঝে নিই হোয়াট ইজ মার্জিনাল টার্ম। ইকোনমিক্সে মার্জিনাল কথাটা, মার্জিনাল টার্মটা অনেক আসে, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রফিট, মার্জিনাল ওয়েজ, মার্জিনাল প্রোডাক্টিভিটি, এরকম প্রত্যেকটা টার্মেরই মার্জিনাল হয়। মার্জিনাল জিনিসটা কি দেখেন, এখানে আমরা অনেকগুলো কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, 0 1 2 3 4 5 6 7 অনেকগুলো কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। সো মার্জিনাল টার্মটা এভাবে বলে যে যখন আমরা একটা থেকে আরেকটা অতিরিক্ত প্রোডাক্ট, যে কোনো টার্মেরই মার্জিনাল যখন আসবে সেটার ক্ষেত্রে আমরা একটা থেকে আরেকটা অতিরিক্ত প্রোডাক্ট, যেমন এখানে প্রোডাকশন যেহেতু আছে তাই আমি প্রোডাক্টের কথা বলছি, যদি প্রফিটের কথা আসতো তখন অন্য টার্মে যেতাম, কিন্তু জাস্ট মনে রাখতে হবে যে চেঞ্জেসটা হবে হচ্ছে 1/1। সো যখন আমরা একটা থেকে আরেকটা প্রোডাক্টের এখানে প্রোডাকশনে যাচ্ছি, the changes in total revenue we're going to get from the changes in a quantity of product, then that term is called marginal revenue. That means when there is a unit change in quantity, the overall changes happen in the total revenue, that's called marginal revenue. অর্থাৎ আমি একটা ইউনিট চেঞ্জ যদি করি, অর্থাৎ খুব অল্প অ্যামাউন্ট একটা চেঞ্জ করলাম কোয়ান্টিটিতে, এই কারণে আমি যদি একটা জায়গায় দুইটা প্রোডাক্ট সেল করি তাহলে কি আমার টোটাল রেভিনিউতে চেঞ্জ আসবে না? যেমন এখানে আমি যখন দুইটা প্রোডাক্ট সেল করছি আমার টোটাল রেভিনিউ ছিল 42 টাকা। when I am going to sell 3 প্রোডাক্ট আমার টোটাল রেভিনিউ কিন্তু এই যে এখান থেকে দেখে বলছি 58.50 টাকা 50 পয়সা হয়ে গেল। তাহলে এই যে একটা অতিরিক্ত প্রোডাক্ট সেল করার জন্য কি আমার টোটাল রেভিনিউতে একটা চেঞ্জ আসলো না? আসলো না? দুইটা থেকে যখন তিনটা প্রোডাক্ট, টোটাল রেভিনিউ মানে টোটাল সেল, তাহলে টোটাল সেলে কি আমার একটা চেঞ্জ আসলো না? বা ধরেন তিনটা প্রোডাক্ট সেল করছিলাম আমরা 58.50 পয়সায়, কিন্তু চারটা প্রোডাক্ট সেল করলাম আমরা 72 টাকায়, তাহলে এখানে কি তিনটা থেকে যখন চারটা প্রোডাক্ট, অর্থাৎ অতিরিক্ত একটা প্রোডাক্ট সেল করার জন্য কি আমার টোটাল রেভিনিউতে আবার চেঞ্জেস আসলো না? জি ম্যাম। সো এইটাই বোঝাতে চাচ্ছি যে যখন আমরা একটা থেকে আরেকটা প্রোডাক্ট, অর্থাৎ অতিরিক্ত একটা প্রোডাক্ট সেল করছি, তখন
রেভিনিউতে অর্থাৎ টোটাল রেভিনিউতে যে পরিবর্তনটা আসবে দ্যাট উইল বি মাই মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, আর একটা টার্ম দিয়ে বুঝে, ধরেন এখানে যদি কস্টের কথা আসতো, মার্জিনাল কস্ট, এটাকে ক্যালকুলেশন করতে বলতো, একই জিনিস হতো। কোয়ান্টিটিতে আমি একটা চেঞ্জেস আনলাম প্রোডাকশনে, অর্থাৎ আমি একটা অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করলাম, এই কারণে টোটাল কস্টে যে পরিবর্তন আসছে, অর্থাৎ 3টা প্রোডাক্ট তৈরি করতে যে টোটাল কস্ট হতো, 4টা প্রোডাক্ট তৈরি করতে অবশ্যই টোটাল কস্টে একটা চেঞ্জেস আসবে। এই যে চেঞ্জেসটা আসতো সেটাই আমরা বলতাম মার্জিনাল কস্ট। সো হুইচ মিনস আমরা তাহলে মার্জিনাল টার্মটা যখনই আসবো তখন দেখবো যে একটা থেকে আরেকটা অতিরিক্ত প্রোডাক্ট আমি তৈরি করছি, একটা থেকে আরেকটা অতিরিক্ত প্রোডাকশনে আমরা যাচ্ছি, সেটার কারণে আমার যে ওভারঅল প্রোডাকশনে যে পরিবর্তনটা আসছে, যেমন এখানে ওভারঅল রেভিনিউতে যে পরিবর্তন আসছে, দ্যাটস মাই মার্জিনাল রেভিনিউ। সো ডেফিনেশন ইজ লাইক দিস। আমি কোনো গগ বাধা ডেফিনেশন যাচ্ছি না, আপনাদের কথা অনুযায়ী যাচ্ছি। যেটা আমি বোঝালাম যে when there is a unit change in quantity, for that purposes the overall changes happens in the total revenue, that's called the marginal revenue. অর্থাৎ আমি একটা ইউনিট চেঞ্জ যদি করি কোয়ান্টিটিতে, সেই কারণে রেভিনিউতে যে পরিবর্তনটা আসবে, টোটাল রেভিনিউতে যে পরিবর্তনটা আসবে, সেটাই হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ। বুঝাতে পারছি? না বুঝলে প্লিজ একটু হ্যান্ড রেজ করেন, আমি আবার বোঝাই। প্লিজ চুপ করে থাকেন না, আজকে একদম কেউ কথা বলছে না। আমাকে আমার নিজেকে আজকে খুব অসহায় মনে হচ্ছে, কেউ কথা বলে না। আমার মনে হচ্ছে আমি এটা বিরান ভূমিতে একা দাঁড়ায় আছি, কেউ কিছু বুঝতে পারছে না। সো কেউ হ্যান্ড রেজ করছে না, তার মানে কারো কোনো প্রবলেম নেই। বুঝছি না। আচ্ছা, শাহাদাত হোসেন স্যার বুঝেছেন? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। সো এরপরে তাহলে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, তাহলে আবারও বুঝলাম, আর একবার রিপিট করি। মার্জিনাল রেভিনিউটা বলতে বুঝাচ্ছিলাম হচ্ছে গিয়ে যে যখন মানে মার্জিনাল টার্মটা আসলে এরকম হয় যে একটা ইউনিট চেঞ্জের কথা আসবে, এই ইউনিট চেঞ্জটা মার্জিনালের সাথে যে টার্মটা আসবে সেটা টোটালে যে চেঞ্জটা হবে সেটাই হবে মার্জিনাল। সো মার্জিনালের জন্য আমরা ইউনিট চেঞ্জ করলাম, যে এখানে হচ্ছে গিয়ে কোয়ান্টিটির একটা ইউনিট চেঞ্জ হবে, সেটার জন্য এটার সাথে টোটাল টার্মটা কি ছিল, রেভিনিউ, মানে টোটাল রেভিনিউ যে চেঞ্জেস আসবে সেটা হবে মার্জিনাল রেভিনিউ। যদি তাহলে মার্জিনাল কস্ট হতো তাহলে বলতাম একইভাবে কোয়ান্টিটিতে যদি একটা ইউনিট চেঞ্জ হয় তাহলে কস্টিং এ টোটাল কস্টিং এ যে ওভারঅল চেঞ্জেসটা আসবে সেটা হবে মার্জিনাল কস্ট। তাহলে একইভাবে তাহলে মার্জিনাল প্রফিট কি হতো? মার্জিনাল প্রফিট এরকম যে আমি একটা ইউনিট চেঞ্জ করলে আমার প্রফিটে ওভারঅল যে চেঞ্জেসটা আসবে সেটা হবে মার্জিনাল প্রফিট। মার্জিনাল ওয়েজ কি হবে? যদি আমি অতিরিক্ত একটা লেবার হায়ার করি তাহলে আমার যে পরিমাণ স্যালারি দিতে হবে সেই স্যালারিতে যে চেঞ্জেস আসবে সেটা হবে মার্জিনাল স্যালারি, মার্জিনাল ওয়েজ। এইভাবে হচ্ছে কি আমরা মার্জিনাল টার্ম গুলো ক্যালকুলেশন করি। আচ্ছা, to calculate the marginal term there is a very easy formula which is, আচ্ছা MR কোথা থেকে আসলো? From the initial we got MR, marginal revenue, MR, Mr. Acha, so here there is a very easy formula to calculate the marginal revenue, which is change in total revenue divided by change in quantity. Okay, so there is a triangle sign. এই triangle signটার নাম হচ্ছে এখানে ডেল্টা। যদি আমরা আগে থেকে পড়ে আসি তাহলে এটা আমরা জানবো ডেল্টা। ডেল্টা মিনস চেঞ্জেস। আমরা যে এখানে যে ট্রায়াঙ্গেল সাইনটা ইউজ করছি, ড্রয় করে দেখাচ্ছি, এরকম একটা ট্রায়াঙ্গেল সাইন ইউজ করছি, এটার নাম হচ্ছে গিয়ে ডেল্টা, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডেল্টা। এটার মিনিং হচ্ছে গিয়ে চেঞ্জেস। ঠিক আছে, আমি চেঞ্জেসটাকে দেখাবো। এবং চেঞ্জেস ইন হোয়াট? চেঞ্জেস, এই চেঞ্জেসটা আমরা বের পরিবর্তন আমরা কিভাবে বের করি? ধরেন আগে ধরে নিচ্ছি যে শাহাদাতের গত মাসে আর্নিং ছিল 1 লক্ষ টাকা, এই মাসে তার আর্নিং হয়ে গেলে 20 লক্ষ টাকা। তাহলে আমি যদি বলি শাহাদাতের আর্নিং এর চেঞ্জেস কতটুকু হয়েছে, আপনারা কিভাবে বের করবেন? নতুন যে আর্ন সেটা থেকে পুরাতন আর্নিংটা মাইনাস করবেন না, নাকি পুরাতনটা থেকে নতুনটা মাইনাস করবেন? না, নতুনটা থেকে পুরাতনটা মাইনাস করবো। যখনই আমরা ডেল্টা ক্যালকুলেশনে যাব তখন আমরা যেটা করি, নিউ ভ্যালু যেটা হয় সেই নিউ ভ্যালু থেকে আমরা হচ্ছে আমাদের ওল্ড ভ্যালুটাকে মাইনাস করে থাকি। সো সে ফর এক্সাম্পল আমার এখানে যেহেতু সিম্বলটা ড্র করা অসুবিধা, এই কারণে আমি ডেল্টা টিআর লিখলাম, বাট বুঝবেন যে আমি সিম্বলটা ইউজ করছি। সো when I need to calculate the delta TR, মানে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, তখন আমি কি করব? তখন আমি যেটা করব যে নিউ টোটাল, এগুলো কিন্তু লিখতে হবে, টোটাল রেভিনিউ থেকে আমি হচ্ছে গিয়ে আমার যে ওল্ড
টোটাল রেভিনিউ আছে সেটাকে মাইনাস করব, অর্থাৎ নতুন যে টোটাল রেভিনিউ আছে সেটা থেকে আমি পুরাতন যে টোটাল রেভিনিউটা আছে সেটা মাইনাস করব। আবার ঠিক একইভাবে তাহলে আপনার প্রশ্ন হতে পারে ম্যাডাম তাহলে ডেল্টা কিউটা কিভাবে বের করবেন? ঠিক একইভাবে ডেল্টা কিউ মানে চেঞ্জেস ইন কোয়ান্টিটি। So when I'm going to calculate the changes in quantity changes বের করার চেষ্টা করব, তখন আমরা নিউ কোয়ান্টিটি থেকে আবার কিন্তু হচ্ছে গিয়ে ওল্ড কোয়ান্টিটিটা মাইনাস করব। এভাবে হচ্ছে কি আমরা ডেল্টা কিউ পাবো। আচ্ছা তাহলে আবার বুঝাই, মার্জিনাল রেভিনিউ যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, দেয়ার ইজ এ ভেরি ইজি ফর্মুলা ফর দ্যাট। এখানে দেওয়াই আছে, দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন total revenue divided by change in total quantity. এখানে আমরা চেঞ্জ ইন টোটাল রেভিনিউ এটা মানে ডেল্টা টিআর বলতে বুঝতে পারছি হচ্ছে গিয়ে যে নতুন টোটাল রেভিনিউ থেকে পুরাতন টোটাল রেভিনিউটাকে মাইনাস করব। ঠিক একইভাবে ডেল্টা কিউ বলতে আমরা এখানে বুঝতে পারবো হচ্ছে গিয়ে নতুন কিউ থেকে মানে ডেল্টা কিউ থেকে আমরা বুঝবো হচ্ছে গিয়ে নতুন কোয়ান্টিটি থেকে আমরা ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করব। আচ্ছা আধা দিকে আরেকটা ব্রেকআউট রুম দিব আজকে? না ম্যাম আজকে আজকে না দিলাম। আজকে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার ক্যালকুলেশনটা দেখি। তাহলে এটা টাস্ক দিব, বাসায় বলবো যে এটা করে রাখতে, কাজ করতে, দেন যাতে আমরা করতে পারি। তাহলে এখন আমরা দেখি যে এখানে এই টেবিলটা থেকে কিভাবে আমরা টোটাল রেভিনিউ এন্ড মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করছি। আচ্ছা প্রশ্ন হচ্ছে ম্যাডাম আপনি কি এগুলো দিবেন? হ্যাঁ, ম্যাথস তো আছেই, তো আমি কিন্তু দিব যে ক্যালকুলেট দা টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ, এরকম আমি কিন্তু ম্যাথস দিতেই পারি। আচ্ছা সো এখন দেখি আগে টোটাল রেভিনিউটা বের করা দেখি, শিখে আসি কিভাবে করছে। খুবই ইজি। টোটাল রেভিনিউ কি? প্রাইস টাইমস কোয়ান্টিটি। সো ফর 0 ইউনিট প্রোডাক্ট, এখন 0 দিয়ে যাকে আমি মাল্টিপ্লাই করি না কারণ এটার आंसर কি 0 আসবে না? জি ম্যাম। ফর 0 ইউনিট প্রোডাক্ট the quantity total revenue is 0. আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে ম্যাডাম প্রাইসটা চেঞ্জ হয়েছে, তো আপনি কি প্রাইস দিয়ে দিবেন কিনা? হ্যাঁ, আমি সবসময় এই দুইটা সিরিয়াল সবসময় দিব, এই দুইটা রো সবসময় থাকবে, দুটো কলাম হুইচ ইজ কোয়ান্টিটি এন্ড প্রাইস। এই দুটো ছাড়া বাকি জিনিসগুলো বের করা যাবে না। সো আমি প্রাইস এন্ড কোয়ান্টিটি অলওয়েজ মেনশন করব, বাকিগুলো আপনাদের মতো করে আপনারা বের করে নেবেন। সো তারপরে আসি ফর 1 ইউনিট অফ প্রোডাক্ট। সো 1 টাইমস 22.5, তাহলে কি আসবে? 22.5 ইজ ইট? দেখেন ক্যালকুলেশন, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে করি, আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারছেন না। আচ্ছা তারপরে আসে সেকেন্ড ইউনিট অফ প্রোডাক্ট। এখানে আমরা টোটাল রেভিনিউ পেয়েছি 42। দেখি তো 42 কিভাবে পেলাম? প্রাইস টাইমস কোয়ান্টিটি। তাহলে এখানে প্রাইস ছিল হচ্ছে কি আমার 21 টাকা, 21 ইনটু আমার এখানে কোয়ান্টিটি কত? 2। তাহলে 21 টাইমস 2 ইজ ইকুয়াল টু 42। ইন দ্য সেম ওয়ে যখন আমি থার্ড ইউনিট অফ প্রোডাক্টে যাচ্ছি, দেয়ার দ্য কোয়ান্টিটি ওয়াজ দ্য প্রাইস ওয়াজ $19.5, sorry $19.5। তো সেটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? সেটাকে কিন্তু আমি আমার এখানে যেটা কোয়ান্টিটি ছিল 3 ইউনিটস অফ প্রোডাক্ট সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটার অ্যান্সার কিন্তু 58.50 পাবেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি। জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেটর প্রেস করে প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবেন। হ্যাঁ আপনি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে অ্যালাউড এই কোর্সের জন্য, এবং এটা যদি আমাদের ফেস টু ফেস এক্সাম হয়, আমরা জানি না যে এবার আমাদের এক্সাম ফেস টু ফেস হবে কিনা, ফেস টু ফেসও যদি এক্সাম হয় মেক শিওর করবেন যে আপনি কিন্তু সেখানেও ক্যালকুলেটর ইউজ করতে অ্যালাউড। সো একদম লাস্ট পয়েন্টটাতে যে যেমন দেখেন যখন আমি 10 ইউনিটস অফ প্রোডাক্টের প্রোডাকশনে যাচ্ছিলাম, সেখানে আমরা দেখলাম যে তাহলে 10 টাইমস 9, সেখানেও যখন আমরা ক্যালকুলেশন দেখছি এখানেও দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে 10 টাইমস 9 ইজ ইকুয়াল টু 90 আমার টোটাল রেভিনিউ চলে আসলো, আমি কিন্তু সেটা পেয়ে গেলাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য মার্জিনাল রেভিনিউ। আমি আজকে মার্জিনাল রেভিনিউটা ক্যালকুলেশন করা দেখাবো। আমি রেকর্ডেড ভার্সনটা যেহেতু শেয়ার করে দেবো, বাকিরা ইনশাআল্লাহ এটা দেখে নেবেন। নেক্সট ক্লাসে আমি যেটা করব, আমি আবার একটা ব্রেকআউট রুম, নেক্সট ক্লাসে তো আমাদের ক্লাস টেস্ট, সো নেক্সট ক্লাসে মার্জিনাল রেভিনিউ পর্যন্ত তাহলে আমাদের থাকবে, এবং আমি যখন বাকি ক্যালকুলেশন গুলো করাবো আমি হয়তো ওখানে চেষ্টা করবো যে একটা ব্রেকআউট রুম দিতে। আমি একটু ব্রেকআউট রুম দিই কয়েকটা ক্লাসে, তাতে যেটা হবে যে আপনাদের একটা হ্যান্ডস অন প্র্যাকটিস হবে, আপনারা একটা মার্কসও পেয়ে যাবেন এটা থেকে, এবং হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা ইনস্ট্যান্ট আমার ক্লাসে ফাইন্ড আউট করতে পারবেন। এটাকে বার্ডেন হিসাবে নিয়ে না, এটাকে উইলিংলি আপনাকে যাতে আমি শেখাতে পারি এটার একটা প্রসেস হিসাবে নেন, ঠিক আছে?
আর যদি তারপরেও মনে হয় যে না খুব বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাকে একটু বলবেন, আমি সেই ওয়াইজ হয়তো অন্য কোনো অ্যাক্টিভিটিসে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে আসি, তাহলে আমরা এখন মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করব। তো মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করার জন্য আগে আসি, দেখেন ফর 0 ইউনিট অফ প্রোডাক্ট দেয়ার ইজ নো মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, এইটার সবসময় মেক শিওর করবেন এটা কিন্তু এরকম ডট ডটই হবে, এটা জিরো হবে না, বিকজ মার্জিনাল রেভিনিউ মানে আমরা এখানে, আচ্ছা আমরা পরের একটাতে অ্যান্সার আসি, তারপরে এটা কেন জিরো হবে না সেটার অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন সাপোজ 2 ইউনিট অফ প্রোডাক্ট, এই 2 ইউনিট অফ প্রোডাক্টের জন্য মার্জিনাল রেভিনিউ বের করব। তাহলে মার্জিনাল রেভিনিউ বের করতে হলে 2 ইউনিট অফ প্রোডাক্টের জন্য আমার কি আসবে, আমার এমআরটা বের করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। তাহলে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ তা আমি একটু ডিরেক্টলি লিখছি, তো আমার এখানে এরকম হবে যে নিউ টিআর মাইনাস ওল্ড টিআর ডিভাইডেড বাই নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি। এই তো, এর বাইরে তো আর কোনো ফর্মুলা নেই, তাই না? এইভাবে হচ্ছে কি আমরা এখানে হিসেবটা করছি। তাহলে দেখি যে আমরা সেকেন্ড ইউনিট অফ প্রোডাক্টের জন্য যাচ্ছি। তাহলে এই যে সেকেন্ড ইউনিট অফ প্রোডাক্টের জন্য যাই, তাহলে এখানে নতুন টোটাল রেভিনিউটা কি? 42 42। তাহলে এই 42 মাইনাস প্রিভিয়াসটা 21 কিভাবে বুঝবো এটা একটু বুঝে নিই। প্রিভিয়াসটা হবে হচ্ছে কি ঠিক আগের যে টোটাল রেভিনিউটা থাকবে, অর্থাৎ আগের কোয়ান্টিটির জন্য যে টোটাল রেভিনিউটা থাকবে। যেমন 2 ইউনিটস এর জন্য যদি নিউ টোটাল রেভিনিউ হয় 42, তাহলে আগের ইউনিট আগের প্রোডাকশন দ্যাট মিন্স 1, এটার জন্য টোটাল রেভিনিউটা কি 22.5। 22.50 ম্যাম। তাহলে 22.50 টা এখানে বসবে, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড বাই, এবার আসি নিউ কোয়ান্টিটি। এখানে আমার নিউ কোয়ান্টিটি কি 2, ওল্ড কোয়ান্টিটি হচ্ছে 1। তাহলে 22 থেকে যদি 22.50 কে আমি মাইনাস করি, এটার অ্যান্সার আসে আছে 19.50। এটা ডিরেক্টলি বের করা যাচ্ছে যেটা আমি করছি। আর 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, ডিভাইডেশন করলে 1ই হয়, সো অ্যান্সার হচ্ছে 19.5। অর্থাৎ অর্থটা বুঝে বলি, আমি 1 ইউনিট থেকে 2 ইউনিট অর্থাৎ অতিরিক্ত একটা ইউনিট এখানে প্রোডাকশন করলে আমার টোটাল রেভিনিউতে পরিবর্তন আসবে হচ্ছে 19.50 পয়সা এরকম। এইবার অ্যান্সার দিই যে কেন জিরোটার জন্য হচ্ছে গিয়ে মার্জিনাল রেভিনিউ জিরো হচ্ছে না, ইনফাইনাইট হচ্ছে। এটার অ্যান্সার, এই যে ইনফাইনাইট হচ্ছে, আমি অলরেডি অ্যান্সার বলে দিয়েছি, জিরো না এটা। কারণ ফার্স্ট অফ অল জিরোর আগের কোনো কোয়ান্টিটি নেই, তাহলে মানে হচ্ছে কি আমি যখন ডেল কিউ বের করতে যাবো ডেল কিউ আসবে না। ইজ ইট? ডেল কিউ এর ভ্যালুটা একটা ইনভ্যালিড ভ্যালু, অসংজ্ঞায়িত। তাহলে ইনভ্যালিড কে যদি আমি আবার কোনো ভ্যালু টিআর এর একটা, টিআর এর যেটা হবে যে টিআর এর এখানে কোনো ভ্যালু নেই, বিকজ এখানে টিআর হচ্ছে 0। তাহলে 0 থেকে আমি কি মাইনাস করব? তাহলে দেখা যাচ্ছে যে 0 ডিভাইডেড বাই ইনভ্যালিড থিং, আমি সেটাকে যদি ডিভাইডেশন করি এটার অ্যান্সার আসে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ যেটাকে আমরা কখনো ডিফাইন করতে পারি না। তো যেটাকে ডিফাইন করতে পারি না আর 0, এটা টোটালি ডিফারেন্ট টার্ম। নট ডিফাইন থিং আর 0 দুইটা আলাদা আলাদা জিনিস, তো এই দুটোকে আমরা কখনো একত্রে করতে পারি না। তো যখনই আমরা এই চ্যাপ্টারে মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্টও আসবে জন্য বলছি, তারপরে হচ্ছে এভারেজ কস্ট, এভারেজ রেভিনিউ, এগুলো যখন 0 ইউনিটের জন্য বের করতে যাব সবসময় সেখানে ডট ডট দিবেন। এরকম ডট ডটটা মিনিং হচ্ছে এখানে ইনফাইনাইট, বা আপনি এটাও লিখতে পারেন আনডিফাইন্ড, এরকমও লিখে রাখবেন, অর্থাৎ এখানে আমরা এটাকে ডিফাইন করতে পারছি না। এইভাবে আমরা বের করব। আচ্ছা, আমি আরো একটা প্রোডাক্টের আরো একটা অ্যামাউন্টের জন্য হচ্ছে মার্জিনাল রেভিনিউটা বের করি, তাহলে আবার ক্লিয়ার হবে। যেমন আমি 7 ইউনিটস এর জন্য এখন মার্জিনাল রেভিনিউটা বের করে দেখাবো। তাহলে 7 ইউনিটস এর জন্য যখন আমি আবার মার্জিনাল রেভিনিউ বের করছি, আমি এখন আর ফর্মুলাটা লিখলাম না। আচ্ছা দেখি তো এটা এখানে লেখা যায় কিনা, ও হবে না। আচ্ছা, সো 7 ইউনিটস এর জন্য আমি আর ফর্মুলাটা লিখলাম না, আমি জাস্ট হচ্ছে কি ইকুয়েশনে চলে যাচ্ছি। তো ঠিক একই ভাবে 7 ইউনিটস এর জন্য আমি এখন মার্জিনাল রেভিনিউ বের করতে যাচ্ছি। তো একই জিনিস হবে নিউ টোটাল রেভিনিউ মাইনাস ওল্ড টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি। তাহলে 7 ইউনিটস এর জন্য আমার নিউ টোটাল রেভিনিউটা কি, মানে নতুন টোটাল রেভিনিউটা কি 94.50, এটার যা রেভিনিউ দেওয়া ছিল সেটা, মাইনাস এটার আগের কোয়ান্টিটিটা কি ছিল 90, যেটা দিলাম, ডিভাইডেড বাই আমার প্রোডাকশন কতটুকু আসছে,
আমার এখানে প্রোডাকশন আসলো হচ্ছে গিয়ে আপনার মানে কোয়ান্টিটি ছিল হচ্ছে গিয়ে 7 ইউনিটস মাইনাস আমার ওল্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে গিয়ে 6 ইউনিটস। আমি এটাকে 6 মাইনাস ইউনিট। করলাম, তাহলে কত হলো 94.5 থেকে যদি আমি হচ্ছে গিয়ে 90 টাকা মাইনাস করি, এটার আমার অ্যান্সার আসছে হচ্ছে গিয়ে 4.50। সো দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখন এখানে বলুন যে ম্যাডাম এখানে আপনি নেগেটিভ সাইন দিয়েছেন, এখানে হচ্ছে আমরা ভুল করে ফেলেছি, এখানে এখনো নেগেটিভ সাইন আসে নাই। ঠিক আছে, যখন নেগেটিভ সাইন এই যে যেমন এখানে নেগেটিভ হবে, 8 থেকে যখন 9 ইউনিটে যাচ্ছে তখন নেগেটিভ অ্যান্সার আসে, বা 94 থেকে 90 তে যায় তখন নেগেটিভ আসে। এই দুটো নেগেটিভ না, এখানে ভুলে আমি নেগেটিভ বসিয়ে ফেলেছি, এটা আমি হয়তো এডিট করে দিব। তো এইভাবে আপনাদের এখন প্রশ্ন যে ম্যাডাম নেগেটিভ ভ্যালু আসতে পারে, হ্যাঁ নেগেটিভ ভ্যালু আসতে পারে। নেগেটিভ ভ্যালুটা তখনই আসে যখন দেখা যায় যে আমি অতিরিক্ত প্রোডাক্ট যখন তৈরি করতে যাচ্ছি, আমার মার্জিনাল রেভিনিউ অর্থাৎ যে পরিমাণ প্রফিট আমার হওয়ার কথা, মানে সেল হওয়ার কথা, সেটা আমার হয় না, ওটা অন এভারেজ আমার সেলটা কমে যায়, তখন একটা নেগেটিভ ভ্যালু আসে। তো ঠিক এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য মার্জিনাল রেভিনিউ করতে পারি, করে এই ম্যাথসটা করতে পারবো। এখন আমি যখন এই ম্যাথসটা যদি পরীক্ষায় দিতেই পারি, যে বললাম নেক্সট উইক আমাদের ক্লাস টেস্ট আছে, তখন যদি এখানে মার্জিনাল রেভিনিউ বা টোটাল রেভিনিউ বের করতে বলি, তখন আমি এই ফার্স্ট দুইটা কলাম দিয়ে দিব, দিয়ে হয়তো বলবো যে ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ এন্ড মার্জিনাল রেভিনিউ ফ্রম দ্য ফলোইং টেবল। বুঝতে পারছি? তখন আপনারা যেটা করবেন, এই টেবিলটা ড্র করবেন, ড্র করে টোটাল রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউটা এরকম ফর্মুলাতে বসিয়ে বসিয়ে বের করবেন। আচ্ছা, পসিবল সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ম্যাডাম ক্যালকুলেশন করা কি দেখাইতে হবে? না, ক্যালকুলেশন করে দেখানোটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করবো যখন মার্জিনাল রেভিনিউটা বের করবেন এই কলামগুলোই বড় নেবেন, কারণ মার্জিনাল রেভিনিউ তো দেখতেই পাচ্ছেন, আমিও যখন বের করছিলাম তখন কিন্তু টোটাল রেভিনিউ এবং চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, চেঞ্জ ইন কোয়ান্টিটি দুটোই আমি বের করে নিচ্ছিলাম বারবার, আমি কিন্তু ডিরেক্টলি ম্যাথসটা করছিলাম না, কারণ আমি নিজেও এখনো করতে গেলে এতদিন করছি আমি, প্রায় যদি আমার নিজের স্টাডি এই সব ব্যাপারে বলি, অল মোর দেন 10 ইয়ার্স ধরে শুধু এই জিনিসই পড়ে আসছি। তারপরও যখন আমি আরো বেশি 11 বছর, সো 11 বছর ধরে এই জিনিসই পড়ে আসছি, তারপরও যখন আমি ক্যালকুলেশন করি অনেক ক্ষেত্রে আমি ভুল করি। নিজে তো স্টুডেন্ট ছিলাম, খাতা ইভেন এখন কপি চেকিং করি, তখনও আমার ভুল হয় আমি নিজে ডিরেক্টলি করতে গেলে। তা আপনি একটা সেমিস্টারের জন্য করবেন, আপনার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। সো যখন আমরা টোটাল টার্ম বের করবো এটা ডিরেক্টলি করে ফেলতে পারেন, বাট মার্জিনাল টার্মটা যখন করবেন এই টোটাল চেঞ্জ ইন টোটাল রেভিনিউ আর চেঞ্জ ইন কোয়ান্টিটিটা এইভাবে বের করে নিয়েন, করে ওই লাইনে এটা লিখেন। তো লাইন গ্যাপটা একটু বেশি রাখবেন, খাতায় যখন করবেন লাইন গ্যাপটা বেশি রাখলে আপনি এটা একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারবেন। বারবার ফর্মুলাটা লেখা দরকার নেই, বাট এই যে 42 মাইনাস 22.5 বা 22.5 মাইনাস থেকে এইভাবে করে সবগুলো লিখতে থাকবেন, তাহলেই হবে। ঠিক আছে, সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি কস্ট টার্মটাতে যাব। আজকে আমরা শুধু রেভিনিউ টার্মটাতে আসলাম, আমরা এখানে টোটাল রেভিনিউটা ক্যালকুলেশন করা শিখলাম, অর্থাৎ টোটাল সেলস এবং চেঞ্জ ইন টোটাল সেলস মানে মার্জিনাল রেভিনিউ সেটা ক্যালকুলেশন করা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে কি কোয়ান্টিটি অর্থাৎ কস্ট ক্যালকুলেশন, এবং দেন আমরা দেখব যে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্টটা কিভাবে খুঁজে বের করবো, এবং যে বলেছিলাম যে আমরা অপটিমাম ডিসিশনে যাব, দ্যাট মিন্স উই আর গোইং টু ডু দ্য বেস্ট থিং ফর আস, সেই সিচুয়েশনে যাব, সেটা ওখান থেকে আমরা বের করবো। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছি আপনাদের যখন আপনারা ইয়াতে ছিলেন, ব্রেকআউট রুমে ছিলেন। এখন আমি হচ্ছে গিয়ে ক্লাসটা শেষ করে আপনাদের গুগল ক্লাসরুমে ব্রেকআউট রুমের ফোল্ডারটা ওপেন করে দিব, এবং দেখবেন যে ওটা একটা টাইমিং থাকবে, হয়তো খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় দেবো। এই সময়ের মধ্যেই জাস্ট যে ম্যাথসটা সলভ করেছে ম্যাথসটা ছবি তুলে ফোল্ডারে আপলোড করে দিলেই হবে। ঠিক আছে, আর কিছুই না, জাস্ট খাতাটা ছবি, কোনো পিডিএফ এও কনভার্ট করতে পারি, কিছু করে জাস্ট কিন্তু ছবিটা একটু ক্লিয়ার ইমেজ তুলবেন যাতে আমি নামটা পড়তে পারি এবং ম্যাথসটা যে করেছেন এটা দেখতে। যদি হ্যাঁ ম্যাডাম 2 পেজের হয় 2টা পেজেরই ছবি দিবেন, এই ঠিক আছে। এনি মোর কোয়ারিজ? ম্যাম নেক্সট উইকের ক্লাস টেস্টটা তো আজকে পড়ানো পর্যন্ত, তাই না? হ্যাঁ, আজকে যতটুকু পড়ালাম এতটুকু পর্যন্ত, মানে ইকোনমিক অপটিমাইজেশনে রেভিনিউ টার্ম পর্যন্ত, মার্জিনাল রেভিনিউ পর্যন্ত। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাসে প্রথমে আমরা ক্লাস নিব, পরের ক্লাসটাতে সেকেন্ড ক্লাসটাতে আমরা ক্লাস টেস্ট নিব। এই ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।